রাতুলের দুঃখী দুঃখী মুখ দেখে ফিরোজ বেগমের খুব কষ্ট হলো। সে রাতুলকে নিজের বুকের মধ্যে চেপে ধরল। রাতুল যেন এটার আশ্রয় খুঁজছিল। সেও কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পরে রাতুল শান্ত হলে ফিরোজা বেগম বলে, তুই কাঁদবি না, পুরুষের চোখের জল শোভা পায় না। তুই বাড়ি চলে গিয়েছিলিস বিনা পয়সায়, আর আজকে তুই কোটিপতি কোম্পানির মালিক। তোর সাহস, তোর জেদ, সেই জন্যই তুই এই জায়গায় পৌঁছেছিস। তুই শূন্য থেকে শুরু করেছিস, আর আজকে 100-এ পৌঁছেছিস। এই সপ্তাহে তোর পরিশ্রমের ফল। আর তুই যদি সঠিক হোস, ফল একদিন পাবি। শুধু অপেক্ষা কর। তাই বলছি, ভেঙে পড়িস না। তুই যেমন আজ কোটিপতি হয়েছিস, দেখবি একদিন সকলেই বাড়ির ভালোবাসা পাবি। সেলিনা একদিন তোকে স্বামী হিসেবে মেনে নেবে। তোর বাবা মা তোকে সন্তান হিসেবে মেনে নেবে। যতই হোক, তুই ওদের বড় সন্তান। একদিন ওরা ঠিকই ভুল বুঝবে। একটা কথা আছে, কি জানিস তো? সবুরে মিয়া ফলে। অপেক্ষার ফল বড়ই মিষ্টি হয়। একটু ধৈর্য রাখ, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই এখানে থেকে তোর কোম্পানির দেখাশোনা করবি, আর এই বাড়িতেই থাকবি। বাড়ি ছেড়ে গেলে ওরা তোকে ভুল বুঝবে। তুই শত অপমান সত্ত্বেও বাড়ি ছেড়ে যাবি না। কেউ না থাকলেও তোর দাদি তোর সাথে থাকবে। তুই আমায় কথা দে, তুই আর কোথাও যাবি না। দাদির কথা শুনে রাতুলের দুঃখের মুখে হাসি এলো। তবু সে হাসতে পারল না। কোথায় যেন তার কষ্ট মেনে এলো। সে দাদিকে বলল, দাদি, আমি কথা দিলাম, আমি কোথাও যাব না। আমি বাড়িতে থেকে সকলের মন জয় করব, আর দেখবে সবাই আমাকে নিয়ে গর্ব করছে। সেলিনা একদিন চিৎকার করে বলবে, তুমি আমার স্বামী, আমার ভালোবাসা। রাতুলের কথা শুনে ফিরোজা বেগম রাতুলের পিঠে চাপড়ায় আর বলে, এটাই তো পুরুষ মানুষের মতো কাজ। এটাই তোকে করে দেখাতে হবে। তারপর ফিরোজা বেগম বাড়ির সকলকে বলে, রাতুল এই বাড়িতেই থাকবে, আর সকলের মত রাতুলের অধিকার আছে। এটা ওর দাদুর বাড়ি, এখানে ওর অধিকার আছে। ওর বাড়ির বড় ছেলে। ও জেদের বশে বাড়ি ছেড়ে চলে গেছিল, আবার ফিরে এসেছে। তার ওই সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করা যাবে না। আর আমি বিশ্বাস করি না রাতুল তার বড় ভাইকে খুন করবে। তদন্ত করতে পারো, কিন্তু সত্যিটা কখনো মিথ্যে হবে না। ষড়যন্ত্র করে কেউ মিথ্যা কথা বলেছে, হয়তো কিছুটা সত্যি ছিল, বাকিটা পরিকল্পনা। তাই আমি আর রাতুলকে হারিয়ে যেতে দেব না। তোরা যদি আমার কথা না শুনিস, আমি আর থাকবো না। আমি রাতুলকে নিয়ে আলাদা থাকবো। বাড়ির সকলে ফিরোজা বেগমকে খুব ভয় পায় আর শ্রদ্ধাও করে। তাই কারো সাহস হলো না তাকে খাটানোর। সবাই চুপচাপ হয়ে গেল, যে যার কাজে চলে গেল। তারপর ফিরোজা বেগম রাতুলকে উদ্দেশ্য করে বলল, রাতুল তোকে এবার দেখাতে হবে, কোনো অজুহাত নয়। এবার শুধু আমি রেজাল্ট চাই। রাতুল বাড়িতে থাকতে শুরু করে। কেউ তাদের সাথে কথা বলে না, একমাত্র ফিরোজা বেগম ছাড়া। রাতুল রুমে চলে যায়। সে ফিরোজা বেগমের পাশের রুমে থাকতে শুরু করে, আর সেলিনা সে আলাদা রুমে। দুজনের কোনো কথা হয় না, দেখা তো হয়ই না। যে যার মতন থাকে, একসাথে খাওয়া দাওয়া হয় না। কাজের লোক রাতুলের রুমে খাবার দিয়ে যায়। আজকে রাতুল তার দাদিকে বলে, দাদি, আমি অনেক দিন এসেছি, কিন্তু সব কাজ তো ফোনে হয় না। কিছু কোম্পানির সাথে পেপার সাইন করার ব্যাপার থাকে, কিছু প্রজেক্টের কাজ আছে। তাই তুমি চিন্তা করো না, আমি 1 সপ্তাহের জন্য যাব। আমি তারপর আবার ফিরে আসবো। আমি জানি তুই ফিরে আসবি, তুই নিশ্চিন্তে যেতে পারিস। আর 1 সপ্তাহর বেশি থাকবি না, আবার আসবি, আবারও চলে যাবি। তোকে জিততেই হবে, তোকে হারলে চলবে না। ফিরোজা বেগমের কথায় রাতুল হাসে, তারপর সেখান থেকে চলে যায়। আজকে রাতুল তার অফিসে এসেছে। তাকে দেখে তার বন্ধু সাজিদ বলে, তুই তো বলে গেলি কিছুদিনের মধ্যে চলে আসবো, আর আজকে প্রায় 1 মাস হলো। তারপর ফিরে এলি, কী কাজে গেছিলিস আমাকে বলবি না? তবে সব খুলে বলবো, শুধু মিটিং রেডি কর। এই খান গ্রুপ অফ কোম্পানির সাথে ডিল ফাইনাল করতে হবে। এটা আমাদের হাতে যেন আসে। কয়েক কোটি টাকার প্রজেক্ট, আমাদের কোম্পানি অনেক লাভবান হবে। মিটিং হয়ে যায়। রাতুল ডিল ফাইনাল করে ফেলে এবং কয়েক কোটি টাকার প্রোডাক্ট তার কোম্পানিতেও পায়। রাতুল চেয়ারে বসে কিছু অতীতের কথা ভাবছিল। ঠিক সেই সময় সাজিদ ঘরে ঢুকে আর রাতুলকে বলে,
কিরে, চোখ বুঝে কি ভাবছিস? কি আর ভাববো, কিছু অতীতের কথা মনে পড়ছে। তুই তো বলি না এতদিন তুই কোথায় গেছিলিস। সাজিদের কথায় রাতুল চুপ করে বসে থাকে। সেটা দেখে সাজিদ বলে, কিরে, আমার কোথায় যে চুপ করে গেলি? কি ব্যাপার? আমি তোর বন্ধু হই, তুই আমাকে বলবি না? এতদিন আমি আমার নিজের বাড়িতে ছিলাম। রাতুলের কথায় সাজিদ চিৎকার করে উঠল আর বলল, কি কি বলি তুই? হ্যাঁ রে, সত্যি। এতদিন পর তুই ওদের ফিরে পেলি কি করে? ফিরে পেলি মানে হারিয়ে তো কেউ যায়নি, ওরা তো বাড়িতেই ছিল। আমি শুধু অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছিলাম। এতদিন পর ফিরে গেলে ওরা তোকে চিনতে পারলো? আমি ফিরে যেতে চাইনি, আমার ভাগ্য ফিরে গিয়েছিল। তোর মনে আছে, আজ থেকে 2 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাকে আমি হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। ছেলেটা ওখানেই মারা গিয়েছিল। সাজিদ কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, মনে পড়েছে। সেই দিন একটা কোম্পানি মিটিং ছিল, তুই বললি মিটিং ক্যান্সেল করে দিতে। তা কি হয়েছে কি? সেই ছেলেটা যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে আর কেউ ছিল না, আমার ছোট ভাই ছিল। কি বলছিস কি তুই? হ্যাঁ রে, তারপর শোন কি হয়েছিল। তারপর রাতুল সাজিদকে রাকিব কি বলেছিল ও কি কথা দিয়েছিল তার কথা মতন গ্রামের বাড়িতে ফিরে যাওয়ায় সেলিনাকে বিয়ে করার পরবর্তী সব কিছু জেনে তাকে অপমান করার সমস্ত ঘটনা একের পর এক খুলে বলল। সব কিছু শুনে সাজিদ বলে, সত্যি তোদের ফ্যামিলির লোকগুলো যে কেমন, তোকে একটু বিশ্বাস করলো না। আমি তো জানি তোর কোনো দোষ ছিল না, তুই যেটা করেছিস তোর ভাইয়ের মুখ চেয়ে পরিবারের ভালোর জন্য করেছিস। কিন্তু তুই সত্যি বলতো, তুই কী জন্য বাড়ি ছেড়েছিস? কি হয়েছিল? আজ থেকে 11 বছর আগে তোর সাথে আমার আলাপ হয়েছিল। তোর কিছুদিন আগে শুনেছি তুই বাড়ি থেকে চলে এসেছিস। সেটা অবশ্য তোর মুখে নয়, মোস্তফার মুখে শুনেছিলাম, কিন্তু কখনো তোকে জিজ্ঞেস করার সাহস পাইনি। আজকে খুব জানতে ইচ্ছা করছে কি হয়েছিল, তুই কী কারণে বাড়ি ছেড়েছিলিস? সাজিদের কথায় রাতুল বলল, এমন কিছু নয়, খুব সাধারণ একটা ব্যাপার ছিল, সেজন্য বাড়ি ছেড়েছিলাম। এখানে আমি কাকে দোষী করব বল? হয়তো আমার ভাগ্য দোষী ছিল। আজ থেকে প্রায় 11 বছর আগে আমি বাড়ি ছেড়েছিলাম। আমরা 2 ভাই, আমি আর রাকিব। আমি বড়, রাকিব ছোট। আমাদের যৌথ পরিবার। আমার চাচাও বিজনেসম্যান। আমার বাবা একজন আর্মি অফিসার ছিল। আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট তো এখনও বেরোয়নি। আমার বাবার ইচ্ছে ছিল আমি লন্ডন থেকে হাই স্টাডি করি, কিন্তু আমার পড়াশোনা থেকে আমার বিজনেসের প্রতি প্রচুর নেশা ছিল। সে সময় বাবা বাড়িতে এসেছিল। আমি মায়ের কাছে যাই আর জিজ্ঞাসা করি, মা, বাবা এসেছে? হ্যাঁ, এসেছে। তোর বাবার শরীরটা ভালো নেই, তুই তোর বাবাকে বিরক্ত করবি না। আমি কেন বাবাকে বিরক্ত করব? আমার কিছু দরকার আছে, সে বিষয়ে আমি বাবার সাথে কথা বলবো। মায়ের সাথে কথা বলে রাতুল বাবার রুমে যায়। দেখে বাবা চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। সামনে পঞ্চায়েত ইলেকশন, সে প্রার্থী হয়েছে, তাই কিছু চিন্তা করছিল। রাতুল বাবাকে বলল, বাবা, আসবো? হ্যাঁ, আয়। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি যদি ব্যস্ত না থাকো তাহলে আমি কি তোমার সাথে কিছু কথা বলতে পারি? ব্যস্ত থাকলেও তোর জন্য সবসময় ফ্রি আছি, তুই বল কি বলবি। বাবা, আমাকে 2 লাখ টাকা দেবে? আমি বিজনেস করব। আমার পড়াশোনা থেকে বিজনেস ভালো লাগে, তাই ভাবছি আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করব না, বিজনেস শুরু করে দেব। প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে বিজনেসটাকে বাড়াবো। রাতুলের কথায় আনোয়ার সরকার রেগে যায় আর বলে, কী সব উল্টোপাল্টা কথা বলছিস? তোর পাসপোর্ট ভিসা আমি তৈরি করে দিচ্ছি, তোকে বিদেশ পাঠাবো, আর তুই বলছিস পড়াশোনা করবি না, ব্যবসা করবি। হ্যাঁ বাবা, আমার স্বপ্ন আমি একজন সফল বিজনেসম্যান হব। ছেলের কথার পরিপ্রেক্ষিতে আনোয়ার সরকার বলে, আমারও স্বপ্ন তোকে একজন বিলেত ফেরত ব্যারিস্টার করা। ওটা আমার ভালো লাগে না। ওটাই তোকে করতে হবে, আর আমি যা বলছি সেটাই হবে। আজকে তুমি আপত্তি করছো, দেখবে একদিন তোমার ছেলেই প্রতিষ্ঠিত বিজনেসম্যান হবে। আমার কোম্পানির তৈরি প্রোডাক্ট দেশ বিদেশের চারিদিকে ছড়িয়ে পড়বে, কত নাম হবে। তুই যদি আমার কথা শুনিস তবে আমি তোকে টাকা দেব,
তা না হলে কোনো টাকাই দেবো না। আমি যেটা চাইছি সেটা করতে যদি রাজি থাকিস তবে টাকা পাবি, আর যদি না পারিস তাহলে বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবি। নিজে ইনকাম করে নিজে বিজনেস করবি, নিজের প্রোডাক্ট তৈরি করবি। দেখি তোর সাহস কত। বাবার পয়সায় লাক্সারি না করে নিজে ইনকাম করে একজন সফল ব্যবসায়ী হয়ে দেখা, তবে জানবো তোর যোগ্যতা। মুখে বললেই হয় না, সফল ব্যবসায়ী হব, কাজে করে সেটা দেখাতে হয়। এখন তুই যা আমার সামনে থেকে, আমার অনেক কাজ আছে, সামনে ইলেকশন, সেই সব নিয়ে এখন চিন্তা করছি। তোর মতো ফালতু ছেলের কথা ভেবে আমার সময় নষ্ট করলে চলবে না। বাবার কথা শুনে রাতুল বলল, এটাই তাহলে তোমার শেষ কথা? হুম। ঠিক আছে, তবে তাই হবে। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাব। আমি যতদিন না প্রতিষ্ঠিত হচ্ছি এই বাড়িতে পা দেব না। আমার জন্য তোমাকে এক পয়সাও খরচ করতে হবে না। আমি নিজে ইনকাম করি, নিজের যোগ্যতায় আমি ব্যবসা করব। তোমার কোনো সাহায্য লাগবে না। ছেলের কথা শুনে মনোয়ারা বেগম ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে বলল, রাতুল, তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? তুই বাড়ি ছেড়ে কোথায় চলে যাবি? তুই তো এখনো ছোট বাবা, তুই কোথাও যাস না। তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? কেন? তোমাদের আর একটা ছেলে আছে, তোমার পরিবার আছে। আমি থাকি আর নাই থাকি, তাতে তোমার কি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? যা সত্যি তাই বললাম। রাতুলের কথা শুনে রাকিব রাতুলের কাছে আসে আর রাতুলকে বলল, ভাইয়া, তুই বাড়ি ছেড়ে যাবি না। তুই চলে গেলে আমার যে কষ্ট হবে ভাইয়া। তুই শুধু আমার ভাই না, আমার সবচেয়ে বড় বন্ধু। তুই আমার ভরসা। ছোট ভাইয়ের কথা শুনে রাতুল ভাইকে সান্ত্বনা দিয়ে বলল, আমি তো বাবার অবাধ্য সন্তান, বাবার কথা শুনিনি। তুই কিন্তু বাবার কথা শুনবি, আর বাবা যেটা চাইছে সেটা তুই করে দেখাবি। পাশে দাঁড়িয়েছিল রাতুলের দাদি ফিরোজা বেগম। সে রাতুলকে বলল, আমার দাদু ভাই রাগ করে না। তুই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। আমি তোকে টাকা দেব, তুই ব্যবসা করবি, তবুও তুই আমার চোখের সামনে থাকবি। তোকে যে আমি বড্ড ভালোবাসি রে ভাই। তুমি দেখছো না দাদি, তোমার ছেলে চাইছে না আমি থাকি, আর তোমার টাকার দরকার নেই। আমি নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবো। তুমি কোথা থেকে টাকা দেবে গয়না বিক্রি করে? না, দাদু যে টাকা তোমার নামে রেখে গেছে আমার চাই না সেই টাকা। দাদু অনেক কষ্ট করে তোমার নামে টাকা আর কিছু গয়না রেখেছে। ওটা তোমার স্বামীর স্মৃতি, তোমার শেষ বয়সের অবলম্বন। তুমি রেখে দিও নিজের কাছে। ফালতু ছেলের জন্য টাকা খরচ করবে না। পরিবারের প্রত্যেকেই অনেকেই আকুতি মিনতি সত্ত্বেও রাতুলকে কেউ বশে আনতে পারল না। তার পরের দিন সকালবেলায় সে বাড়ি থেকে চলে গেল। স্টেশনে বসেছিল, ঠিক সেই সময় এক ব্যক্তি তার সামনে আসে আর বলে, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি তুমি বসে আছো এখানে, কিন্তু ট্রেন আসছে আর যাচ্ছে, তুমি তো বসে আছো। তুমি বলবে তোমার কি হয়েছে? রাতুলের মনে হলো এই ভদ্রলোক বিশ্বাসী, তাই তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে সেই ব্যক্তি বলল, তুমি বাড়ি ছেড়ে ঠিক করনি, তবে চলে যখন এসেছো তখন কিছু তো করতে হবে। আমার একটা গেঞ্জি ফ্যাক্টরি আছে, সেখানে 30 থেকে 35টা ছেলে কাজ করে। তুমি সেখানে কাজ করতে পারো। কিছু তো একটা করতে হবে। হাতে টাকা না এলে তোমার ব্যবসা খুলবে কি করে? ইনজামুলের কথা শুনে রাতুল বলল, আমার কোনো অসুবিধা নেই চাচা, আমি আপনার ওখানে কাজ করব। তারপর থেকে রাতুল ইনজামুলের ওখানে থাকা শুরু করে। ওখানে দীর্ঘ 2 বছর কাজ করেছিল। তারপর ইনজামুলের সহায়তায় ব্যাংক থেকে লোন নিয়ে ওখানে কাজ করতে করতে সাজিদের সাথে আলাপ হয়। তারপর সে ব্যবসা শুরু করে। সাজিদ তাকে নানাভাবে সাহায্য করে। দামি প্রোডাক্ট কোম্পানি খুলে এখানে মেয়েদের বিভিন্ন কসমেটিক, নানা রকমের জিনিস বিক্রি হয়, খুব দামি ব্র্যান্ডের। দেশ বিদেশে এই কোম্পানির প্রোডাক্ট আমদানি হয়। আস্তে আস্তে রাতুলের কোম্পানি ভারতবর্ষের কয়েকটা সেরা কোম্পানির মধ্যে চলে আসে। এতক্ষণ রাতুল কথাগুলো সাজিদকে বলল। সব শুনে সাজিদ বলল,
আমি বুঝতে পারছি তোর কথা, তবে একটা কথা কি জানিস তো, তোর জেদটা হলো তোর সাফল্যের চাবিকাঠি। তাই বাবা মার সাহায্য দরকার হলো না। নিজের পরিশ্রম, নিজের যোগ্যতা আর অসীম সাহসী তুই তোর লক্ষ্য পূরণ করলি। ধন্যবাদ তোকে, আমার আরও ভালোবাসতে ইচ্ছা করছে রে। তুই তো আমার এমনিতেই বন্ধু ছিলি, আর সারা জীবন তুই থাকবি। তবে মন খারাপ করবি না, তোর পরিবার একদিন তোকে ঠিকই বুঝতে পারবে। আর যে ওদের মিথ্যা কথা বলেছে, সঠিক তথ্য দেয়নি, তাও একদিন প্রকাশ পাবে। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আর তোর বউ একদিন সব কিছু ভুলে তোকে আপন করে নেবে। সাজিদের কথা শুনে রাতুল হাসলো, কিছু বলল না। রাতুল বাড়ি ফিরে এসেছে। বাড়িতে কেউ তার সাথে কথা বলে না, একমাত্র তার দাদি ফিরোজা বেগম ছাড়া। কাজের লোক রাতুলের রুমে খাবার দিয়ে যায়, সেখানে রাতুল খায়। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। আজ সেলিনার রেজাল্ট বেরিয়েছে। রাতুল সেলিনার বান্ধবী পৃথাকে ফোন করে বলল, হ্যালো, আমি কি পৃথার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি পৃথা বলছি। আপনি কে? পৃথার উত্তরে রাতুল কি বলবে সে ভেবে পেল না। তার কি পরিচয় দেবে সেলিনার স্বামী? তারপর বলল, আমি তোমার বান্ধবী সেলিনার হাজব্যান্ড। মনে আছে তোমার সাথে একদিন আমার আলাপ হয়েছিল, আর তোমার ফোন নাম্বার তুমি আমায় দিয়েছিলে। হ্যাঁ ভাইয়া, সবই জানি, কিন্তু আমাকে কেন ফোন করেছেন? আজকে তো তোমাদের রেজাল্ট বেরোনোর কথা ছিল। কি হলো পরীক্ষার রেজাল্ট? সেলিনার খবর কি তুমি জানো? হ্যাঁ, সেলিনা ভালোভাবে পাশ করেছে, আমার রেজাল্টও ভালো হয়েছে। আমি এখন মামা বাড়ি আছি। ভাইয়া, আপনার সাথে খুব দরকার ছিল, কিছু কথা বলতাম। সামনাসামনি দেখা করার ইচ্ছা আছে। আপনারা সময় মতো আপনি বলবেন, আমি সেখানে যাব। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো জানিয়ে দেবো। এখন তাহলে রাখছি। একদিন রাতের বেলায় রাহেলা বেগমের মেয়ে তিথি শ্বাসকষ্ট হচ্ছিল। মেয়েকে দেখে রাহেলা বেগম বলল, তিথি, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে আর বাঁচবো না। সব ঠিক হয়ে যাবে মা, এরকম করতে নেই। আমি দেখছি ডাক্তারকে ফোন করে। তিথি বাড়ির সকলের খুব আদরের। তার বয়স সবে 4 বছর। সন্ধ্যের পর থেকে তার খুব শ্বাসকষ্ট হয়, সে নিঃশ্বাস নিতে পারছে না। এদিকে আকাশ কালো করে বৃষ্টি পড়ছে, আর সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। হাসান এখনো বাড়ি ফিরেনি, আর আজাদ সরকার বিজনেসের কাজে 1 সপ্তাহের জন্য দিল্লিতে গেছে। রাহেলা বেগম ডাক্তারকে ফোন করে, ডাক্তারের ফোন সুইচ অফ। রাহেলা বেগম কাঁদতে কাঁদতে সেলিনার কাছে ছুটে, আর সেলিনার কাছে গিয়ে বলে, সেলিনা, তিথির খুব কষ্ট হচ্ছে, ওর শ্বাসকষ্ট হচ্ছে। আমি এখন কি করব বলো? তোমার ভাইয়া এখনও আসেনি, তাকে ফোনে পাচ্ছি না। আর বাবা তো এখন বাইরে আছে। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তারের ফোনও সুইচ অফ। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে কেন? ভাবির কান্না দেখে সেলিনা ঠিক থাকতে পারে না। সে ছুটে আসে ছোট তিথির কাছে। এসে দেখে তিথি খুব কষ্ট পাচ্ছে, তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। সেলিনা তখন বলে, ভাবি, তিথির খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? তোমার কাছে কোনো মেডিসিন নেই? আমার কাছে শ্বাসকষ্টের কোনো মেডিসিন নেই। সন্ধ্যাবেলা জ্বর এসেছিল, আমি জ্বরের ট্যাবলেট খাওয়াতে জ্বরটা কমে গেছে, কিন্তু শ্বাসকষ্ট তো কমছে না। আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার মেয়েটার কিছু হলে আমি বাঁচবো না। ভাবি, এভাবে কথা বলো না, বড় আব্বুকে ডেকে নিয়ে আসি। বড় আব্বু রাতের খাবার খেয়ে ঘুমের বড়ি খায়, সে ঘুমিয়ে পড়েছে। আর তাকে ডেকেছ কি করবে? বাড়িতে কোনো চাকর বাকর নেই, 2জন চাকর, তারা বাড়ি চলে গেছে। আর আমরা সব মেয়েরা এত রাতে কি করব বলো? এখন রাত 11টা বাজে, আমি কিছু বুঝতে পারছি না। ওদের কথাবার্তা শুনতে পায় রাতুল। সে দাদিকে গিয়ে বলে, দাদি, তিথির মনে হচ্ছে কিছু হয়েছে। ভাবি কাঁদতে কাঁদতে সেলিনাকে ডেকে নিয়ে গেল। তুমি একটু ওদের রুমে গিয়ে দেখো তো কি হয়েছে। রাতুলের কথা শুনে ফিরোজা বেগম বলে, রাহেলা বলেছিল তিথির জ্বর। জ্বর কি আবার বাড়লো নাকি? তুই দাঁড়া, আমি ওদের রুমে যাচ্ছি, গিয়ে দেখে আসছি। ফিরোজা বেগম রাহেলা বেগমের রুমে যায়।
আর গিয়ে দেখতে পায় তিথি নিস্তেজ হয়ে পড়ে আছে। সারাদিন যে তোতা পাখির মতন কথা বলে সেই নিস্তেজ হয়ে পড়ে আছে। তাই তিথিকে দেখে ফিরোজা বেগমের কষ্ট হয়। সে বলল, তিথির শ্বাসকষ্ট হচ্ছে, ওকে অক্সিজেন দিতে হবে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে। দাদির কথা শুনে রাহেলা বেগম কান্নায় ভেঙে পড়ে। সেলিনা বলে, দাদি, এত রাতে কি করে নিয়ে যাব? ভাইয়া এখনো ফেরেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না। বাবা বাইরে, বড় আব্বু ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, দুজন চাকর বাড়িতে চলে গেছে, তাহলে যাবে কি করে? নাতনির কথা শুনে ফিরোজা বেগম বলল, বাড়িতে একজন পুরুষ মানুষ আছে, তোরা কি সেটা ভুলে গেছিস? রাহেলা, এখন সব কিছু বাদ দিয়ে দাও, তুমি দিদিকে নিয়ে এসো, আমি রাতুলকে গিয়ে ডাকছি। কিন্তু দাদি, বাবা জানতে পারলে বকবে, ভাইয়া রাগ করবে, বড় আব্বু চিৎকার করবে। তুই চুপ কর, কোনো কথা বলবি না, কেউ কিছু বলবে না। আমি যা বলছি সেটাই কর রাহেলা, তোর মেয়ের জীবনের দাম অনেক বেশি, আর তুই বসে থাকিস না। মেয়ের কষ্ট সে আর সহ্য করতে পারল না, তাই তার দাদি যা বলে তাই করে। ফিরোজা বেগম রাতুলের রুমে যায় আর রাতুলকে বলে, রাতুল, গাড়িটা বের কর, তিথির কষ্ট হচ্ছে, ওকে অক্সিজেন দিতে হবে, তুই রাহেলাকে নিয়ে নার্সিংহোমে যা। ফিরোজা বেগমের কথা শেষ হতে না হতেই রাহেলা তিথিকে কোলে নিয়ে চলে আসে। রাতুল দেখতে পায় তিথি সত্যি কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি গ্যারেজ থেকে গাড়ি বের করে রাহেলা আর তিথিকে নিয়ে নার্সিংহোমে চলে যায়। নার্সিংহোমে গিয়ে তিথিকে অক্সিজেন দেয়। কিছুক্ষণ পর তিথি স্বাভাবিক হয়। রাতুল ওখানে অপেক্ষা করতে থাকে। ডাক্তার রাতুলের কাছে এসে বলে, বাচ্চাটার অ্যাজমার সমস্যা আছে, ওর শরীরে অক্সিজেন কম গিয়েছিল, সেজন্য শ্বাসকষ্ট হচ্ছিল। আজকের দিনটা পেশেন্টকে এখানে রাখতে হবে, আমরা কালকে চেক আপ করে তারপর ছুটি দিব। অনেক রাত হয়ে যায়। রাহেলা বেগম আর তিথি কোনো খবর পাওয়া যায় না। চিন্তা করতে থাকে। রাহেলা বেগম বাড়ি থেকে ফোন নিয়েও যায়নি। মেয়ের কষ্ট দেখে তার মনে হচ্ছিল না ফোনের কথা। সেলিনা কোনো উপায় না পেয়ে রাতুলকে ফোন করে। রাতুল তখন বাইরে ওয়েট করছিল। হঠাৎ ফোন বেজে ওঠায় সে ফোনটি রিসিভ করে আর সেলিনা বলে, হ্যালো, আমি সেলিনা বলছি। ভাবি ফোন নিয়ে যেতে ভুলে গেছে, তাই তোমাকে ফোন করলাম। তিথি কেমন আছে? এখনও অক্সিজেন চলছে। ডাক্তার বলল অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল, সেজন্য শ্বাসকষ্ট হচ্ছিল। আজকে এখানেই থাকতে হবে, কাল সকালে ছুটি দেবে। ঠিক আছে, তুমি একটু ওদের দিকে খেয়াল রাখবে। তারপরের দিন হাসান বাড়িতে এলে সেলিনা হাসানকে বলে, ভাইয়া, তোর কালকে ফোনে কি হয়েছিল? কালকে একটা কাজে একটু সাইডে গিয়েছিলাম, আর বৃষ্টি পড়ছিল, ফোনটা ভিজে গিয়েছিল। ফোনটাকে সার্ভিসে দিতে হবে, ভেতরে মনে হয় জল ঢুকে গেছে। জানিস ভাইয়া, কালকে তিথির কি হয়েছিল? তিথি কি হয়েছে? কালকে সন্ধ্যা থেকে তিথির জ্বর ছিল, তারপর ওষুধ খেতে কমে গিয়েছিল, কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছিল। বাড়িতে কেউ ছিল না, ডাক্তারকে ফোন করি, ডাক্তারের ফোন সুইচ অফ ছিল। ভাবে খুব কান্নাকাটি করছিল। শেষ পর্যন্ত ও বাড়িতে ছিল। তারপর ভাবি আর তিথিকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করে দেয়। অক্সিজেন দেওয়ার পর তিথি স্বাভাবিক হয়। তিথিকে কে নিয়ে গিয়েছিল? ভাইয়ের প্রশ্নের উত্তরে সেলিনার নামটা মনে আনতে চায় না, কিন্তু কি করবে, সে বলে, রাতুল নিয়ে গেছে। সেলিনার মুখ থেকে রাতুলের নামটা শুনে হাসান চিৎকার করে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা ফিরোজ বেগম তাকে শান্ত করে আর বলে, ওই অত চিৎকার করবি না, বিপদের সময় কেউ শত্রু থাকে না, সবাইকে বন্ধু ভাবতে হয়। তুই তো ছিলিস না। রাহেলা খুব কান্নাকাটি করছিল, তিথি খুব শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমি বললাম। এখানে রাহেলার কোনো দোষ নেই, না রাতুলের দোষ, সবাই পরিস্থিতির শিকার ছিল। চিৎকার করবি না, রাতুল এখনো নার্সিংহোমে আছে, তুই যা, ওকে পাঠিয়ে দিবি, ওদেরকে মনে হয় ছুটি দিয়ে দেবে, তুই গিয়ে নিয়ে আয়। দাদির কথায় হাসান কিছু বলে না। সে নার্সিংহোমে যায়, দেখে রাতুল বসে আছে। সে কিছুটা রাতুলকে ইগনোর করে ডাক্তারের রুমে যায় আর কোথায় ভর্তি হয়েছে সেটা জানতে চায়। হাসানকে দেখে তার বাচ্চা মেয়ে তিথি বলে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, তোমার কালকে কি হয়েছিল? তোমার ফোনে পাচ্ছিল না, জানো বাবা,
আমার খুব কষ্ট হচ্ছিল। ওই চাচাই আমাকে এখানে ভর্তি করে দেয়। এখন আমি ঠিক আছি। চলো বাবা, আমরা বাড়ি যাব। মেয়ের কথায় হাসান হাসে, তারপর মেয়েকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ফোনের ভিতর জল ঢুকে গিয়েছিল, তাই ফোনটা খারাপ হয়ে গেছে। আমি একটা কাজে গিয়েছিলাম আর ওখানেই ছিলাম। আমার সোনা মায়ের কি হয়েছিল? আমার কেমন শ্বাসকষ্ট হচ্ছিল, তবে এখন ভালো আছি বাবা। আমি বাড়ি যাব। হাসানকে নার্সিংহোমে দেখে রাতুল সেখান থেকে চলে যায়। হাসান তিথি ও রাহেলাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। হ্যালো সেলিনা, কেমন আছো? ভালো আছি। কেন, কিছু সমস্যা? না না, সমস্যা হবে কেন? বিবাহিত মেয়েরা বিয়ের পরে যদি কুমারী থাকে সেখানে তো সমস্যা হবেই। আকাশের কথা শুনে সেলিনা রেগে যায় আর বলে, কে বলল আমি কুমারী আছি? বিয়ের পরে তো সব কিছু জানাজানি হয়ে গেল। রাতুলের সাথে তোমারও তো বাসরও হয়নি, তাহলে তুমি কুমারী নয় তো কি? না আকাশ, আমি কুমারী নয়। তবে কি অন্য কোনো পুরুষের সাথে? কথাটা আকাশকে শেষ করতে দিল না, তার আগেই সেলিনা চিৎকার করলো আর বলল, আমি বলছি না উল্টোপাল্টা কথা বলবে না। এরপর যদি আর বিরক্ত করেন আমি কিন্তু ভাইয়াকে জানাতে বাধ্য হব। তোমার ভাইয়া কিছু করবে না তোমার বাবা করবে? ওরা আমাকে প্রচুর বিশ্বাস করে। আমাদের অনেক দিনের বিজনেসের সম্পর্ক, সামান্য তোমার কথায় এ সম্পর্ক ভাঙবে না। তবে আমার খুব কষ্ট হয় তোমার জন্য। প্লিজ সেলিনা, তুমি একদিনের জন্য আমার হয়ে যাও না। দেখবে কত আদর করবো তোমাকে। আকাশের কথা শুনে সেলিনা ফোনটা কেটে দেয় আর আকাশকে ব্লক লিস্টে ফেলে দেয়। আকাশ মনে মনে বলে, এত কিছু করার পরও মেয়েটার মন পেলাম না। মনে হয়নি মেয়েটার মন পাবো। ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে করে ওদের প্রপার্টির কিছু অংশ আমার নামে করে ফেলবো। মনে হয় না আমার আর কার্যসিদ্ধ হবে। শেষ পর্যন্ত ওই নার্সকে বিয়ে করতে হবে। শেষ চেষ্টা করেছিলাম, কিন্তু এই ভেবে ভাঙবে তবু মুচকাবে না। নিজের শরীরের জ্বালায় নিজে মরে যাবে, তবু মুখ ফুটে বলবে না। দেখি কালকে তাহলে বাবা মাকে নিয়ে মেয়েটাকে দেখতে যেতে হবে। এই ঘটনার পর আকাশ সেলিনাকে বিরক্ত করতে থাকে। সেলিনা আকাশকে পাত্তা দেয় না। সেলিনা পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। সে এমএতে ভর্তি হয়। এদিকে আজকে আকাশ তার বাবা মার সাথে মেয়ে দেখতে এসেছে। মেয়েটার নাম নুসরাত। সে নার্সের চাকরি করে। মেয়েটাকে দেখে আকাশের পছন্দ হয়। আকাশ অমিতকে নিয়ে রাকিবের সঠিক তথ্য জানার জন্য সেই হসপিটালে গিয়েছিল, যে হসপিটালে রাকিব মারা যায়। রাকিব আদেও মারা গেছে কিনা সেটাই ছিল তার জানার ইচ্ছে। সে ওখানে সবটাই জানতে পারে যে রাকিব মারা গেছে, কিন্তু সে অন্য ঘটনা বলে রাতুলের পরিবারে। আর ওখানেই আকাশ নুসরাতকে দেখে আর পছন্দ হয়ে যায়। তারপর বাবা মাকে গিয়ে বলে। বাবা মার পছন্দ হয় নুসরাতকে। 1 মাস পরে বিয়ে হবে সেই মতো কথা হয়। আজকে সেলিনার সাথে পিথার দেখা হয়। সেলিনা পিথাকে বলে, কি রে, কেমন আছিস? আমি ভালো আছি রে। হবু বরের সাথে রাতে গল্প করেছি, আর দিনের বেলা কলেজ আসছি। তা তুই কেমন আছিস? আমার সবটাই তো তুই জানিস, নতুন করে আর কি বলবো বল। সেলিনার কথা শুনে পিথা বলল, দেখ, তোদের ব্যক্তিগত ব্যাপারে আমার কিছুই বলার নেই, তবে তুই যদি কিছু মনে না করিস, বান্ধবী হিসাবে আমি তোকে কিছু কথা বলতে চাই। মনে কি করব বল, আমার ভাগ্যটাই খারাপ, তাই কারো কথায় কিছু মনে করি না। কাকে অভিযোগ করব? যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, যাকে আমি কখনো স্বপ্নেও দেখিনি তার সাথে আমার বিয়ে হলো, কিন্তু সেই মানুষটাকেও আমি মেনে নিতে পারছি না। তাই এসব নিয়ে আর আমার ভাববার সময় নেই। আমি পড়াশুনো করি, নিজের পায়ে দাঁড়াতে চাই। এখন নিজের ভাগ্যের প্রতি আমার নিজেরই কেমন ঘেন্না করে। আমার মনে হয় তোরা ভাইয়াকে ভুল বুঝছিস। ভাইয়াকে দেখে মনে হয় না ভাইয়া নিজের ভাইকে খুন করবে। কি এমন ঘটনা ঘটেছিল যে প্রতিশোধ নিতে খুন করবে? আজ থেকে 11 বছর আগে কি হয়েছিল আমি নিজেও জানি না। বড় আব্বুর সাথে কথা কাটাকাটি করে বড় ভাইয়া বাড়ি ছেড়ে চলে যায়। শুধু এইটুকুই শুনেছি, তার 2 বছর পর রাকিব ভাইয়া পড়াশোনার জন্য বিদেশে চলে যায়।
তখন আমি ছোট, তাই বেশি কিছু বলতে পারবো না। তুই জানিস কি, রাতুল ভাইয়া ফোন করেছিল, তোর পরীক্ষার রেজাল্ট জানতে চেয়েছিল। আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে। যদি ভালো না বাসে, তোর পরীক্ষার খবর কেন নেবে? ভাইয়াকে দেখতে শুনতে ভালো একজন নামকরা বিজনেসম্যান। ওনার কোম্পানি তৈরি করার প্রোডাক্ট আমিও ব্যবহার করি, খুবই সুন্দর। এরকম একটা মানুষের তো মেয়ের অভাব হবে না। কিন্তু কি কারণে ওই বাড়িতে পড়ে আছে সেটা মনে হচ্ছে তোর জন্য। যাই হোক, তুই যা ভালো বুঝিস তাই করবি, আমার আর কিছু বলার নেই। তুই জানিস কি, আমার বান্ধবী নিধির কথা তোর মনে আছে? ওদের খুবই কষ্ট। ওর বাবা মারা গেছে, ওর মা বাড়িতে সেলাইয়ের কাজ করে, ও চাকরি করতে চায় কিন্তু কোথাও পারছিল না। আমি ভাইয়াকে ফোন করেছিলাম, ভাইয়া ওদের কোম্পানিতে নিধির চাকরি দিয়েছে। আমি যে কত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। ভাইয়ের সাথে কতদিন আর আমার আলাপ বলতো। আমার কথা রাখলেও কখনোই খারাপ হতে পারে না। আমার বিশ্বাস তুইও তোর পরিবার একদিন ভাইয়াকে চিনতে পারবি। পৃথার কথাগুলো সেলিনা মন দিয়ে শুনল, কিন্তু সে কিছু মন্তব্য করলো না। আজকে তিথি রাতুলের রুমে যায়। রাতুল তখন ল্যাপটপে বসে কাজ করছিল। তিথিকে দেখে রাতুল বলল, সোনা মা, কিছু বলবে আমাকে? তুমি কি করছো চাচু? এই যে আমি ল্যাপটপে বসে কাজ করছি। চাচু, আজকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে? না সোনা, আমি গেলে বাড়ির লোক বিরক্ত হবে, তোমায় হয়তো বকবে। আমি কি করে যাব? বাড়ির লোকে কে কে বলে জানি না, তবে মা কিছু বলবে না। মা সেদিন বলছিল ভাইয়া ছিল তাই মেয়েটা ফিরে এলো, তা না হলে কি হতো? তিথি রাতুলের কোলে বসে গল্প করছিল। ঠিক সেই সময় সেলিনা রুমে ঢোকে আর তিথিকে রাতুলের কোল থেকে নিয়ে যায় আর বলে, আমি তোকে সারা বাড়িতে খুঁজছি, আর তুই এখানে কি করছিস? আর জায়গা পেলি না? কি করতে এই ছোট লোকটার ঘরে ঢুকেছিস তুই? না চাচু, ভালো। তুমি চাচুকে ছোট লোক বলবে না। আমি চাচুকে অনেক ভালোবাসি। আজকে আমি চাচুর সাথে স্কুলে যাব, তোমাকে দিতে যেতে হবে না। তুই একদমই ছোট লোকটার সাথে যাবি না। আর তোকে কি ওকে চাচু বলে ডাকতে বলেছে? ও একটা বাজে লোক, ওর সাথে কথা বলবি না। চাচু বাজে লোক নয়, চাচু ভালো। আমি চাচুর কাছে থাকবো। সেলিনা জোর করে তিথিকে রাতুলের কাছ থেকে নিয়ে নিতে চাইলে তিথি রাতুলের গলা জড়িয়ে বসে থাকে। সে আজকে রাতুলের সাথে স্কুলে যাবে। সেলিনা তিথির গালে চড় মারতে গেলে রাতুল সেলিনার হাতটা ধরে ফেলে আর সেলিনাকে বলল, সেলিনা, এটা তুমি কি করছো? তিথি এখনো ছোট, ও অত বোঝে না। আমি ওকে বুঝিয়ে বলছি, তুমি এখন যাও এখান থেকে। না, আমি এখান থেকে ওকে নিয়ে যাব। অনেক বাজে মেয়ে হয়ে গেছে, কারো কথা শুনতেই চায় না। ওকে কতবার বলেছি এই রুমে আসবি না, তবু আবার এসেছে। আবার জেদ ধরেছে স্কুলে নিয়ে যেতে হবে। কথাটা বলে সেলিনা জোর করে তিথিকে নিয়ে যেতে চাইলে তিথি চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় রাহেলা বেগম রুমে ঢোকে আর সেলিনাকে উদ্দেশ্য করে বলে, সেলিনা, তুমি এরকম করছো কেন তিথির সাথে? ওর আজকে ইচ্ছা হয়েছে চাচুর সাথে যাবে, যাক না, ক্ষতি কি? তারপর রাতুলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আজকে তিথি বায়না করছে আপনার সাথে যাবে, আপনি ওকে নিয়ে যান। আপনি ওকে স্কুলে দিয়ে আসবেন, পরে সেলিনা বা আমি গিয়ে নিয়ে আসব। তারপর রাতুল তিথিকে নিয়ে স্কুলে যায়। হাসান রাহেলাকে উদ্দেশ্য করে বলে, এটা তুমি ঠিক কাজ করনি। ও বিপদের সময় সাহায্য করেছে বলেই ওর অন্যায় করা কাজ ক্ষমা করে দিতে হবে। ও একজন খুনি, ও নিজের ভাইকে খুন করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তাই ওকে আমি বিশ্বাস করি না। সেদিন বিপদের সময় মেয়েটাকে সাহায্য করেছিল, তার মানে এই নয় ও ভালো হয়ে গেছে। হাসানের কথায় বিরক্ত হয় রাহেলা বেগম। সে বলে, আমি বিশ্বাস করি না ভাইয়া, ও নিজের ভাইকে খুন করবে। সেদিন তিথি কষ্ট পাচ্ছিল, আমি ভাইয়ার চোখে পানি দেখেছিলাম। যে আমার মেয়ের কষ্টের জন্য কষ্ট পায় সে কখনো খুনি হতে পারে না। তুমি বেশি বকবে না, আমি যা ভালো বুঝবো তাই করব। তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সেই বিপদে ও যদি না থাকতো আমি আমার মেয়েকে পেতাম না। তাই রাহুলের অধিকার আছে তিথিকে ভালোবাসার। তোমরা এ ব্যাপারে কেউ কিছু না বললে আমি বেশি খুশি হব।
ভাবির কথা শুনে সেলিনা ভাইয়ের উদ্দেশ্যে বলে, ভাইয়া, ভাবি কেন এত প্রশংসা করছে? মনে হচ্ছে ভদ্রলোক ভাবিকে ঘুষ দিয়েছে। সেলিনার কথা শুনে রাহেলা বেগম রেগে যায় আর বলে, উল্টোপাল্টা কথা একদম বলবে না। অত লোভ নেই আমার। নিজের স্বামীকে ভালো নাই বাসতে পারো, কিন্তু সন্দেহের চোখে দেখো না। ও খুবই ভালো মানুষ। একদিন তুমিও আফসোস করবে তোমার এই ভুলের জন্য। আমার মনে হয়েছিল ভাইয়া দোষী, কিন্তু এখন আমার ভুল ভেঙেছে, তাই আমি আর দ্বিতীয়বার ভুল করতে চাই না। কলকাতাতে বিভিন্ন বিজনেসম্যানদের প্রতিযোগিতা হয়। এখানে আকাশ ও আজাদ সরকারও ছিল, কিন্তু সবাইকে ছাপিয়ে রাতুল শ্রেষ্ঠ বিজনেসম্যানের শিরোপা ছিনিয়ে নেয়। এতে রাতুলের নাম সারা দেশে ছড়িয়ে পড়ে। আজাদ সরকার সহ্যই করতে পারে না। সে বাড়ি ফিরে তার মাকে বলে, মা, আপরটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ও যদি বাড়িতে থাকে আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এরই মধ্যে বিজনেসের প্রতিযোগিতায় ও আমাকেও টাক্কা দিয়েছে, না জানি আর কি কি করবে। আজাদ সরকারের কথা শুনে তার মা বলল, দেখ, ব্যবসা ভাগ্যে চলে। তোর একটা সময় ছিল, তখন তুই অনেক কাজ করেছিস। এখন রাতুলের সময় এসেছে, প্রতিযোগিতায় চলতেই পারে, কিন্তু তাকে হিংসা করতে হবে না। তুই চেষ্টা কর ওর মতো হবার। মানছি তোর বয়স হয়েছে, কিন্তু হাসান তো আছে, ওকে রাসুলের মতো তৈরি কর। হিংসা না করে চেষ্টা চালিয়ে যাও, দেখবি একদিন না একদিন জয় তুইও পাবি। মায়ের কথা শুনে আজাদ সরকার বলল, তার মানে ও বাড়িতেই থাকবে? ঠিক আছে, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। আজাদ সরকার নানা পরিকল্পনা করতে থাকে কিভাবে রাতুলকে বাড়ি থেকে তাড়াবে। আজকে পৃথার সাথে রাতুলের দেখা হয়। পৃথা রাতুলকে দেখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তা এখানে কোথায় আসা হয়েছে? এখানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। কিছুক্ষণ পর ও এখানে আসবে। আর ভাইয়া, আপনি কোথায় এসেছেন? সামনে ওই যে 5 স্টার হোটেল দেখছো, ওখানে আজকে আমার মিটিং আছে। আমার বন্ধু আসবে, সেজন্য আমি ওয়েট করছি। ভাইয়া, সেলিনাকে বলেছিলাম তুই যেটা করছিস সেটা ঠিক নয়। আমার তো মনে হয় না ভাইয়া কিছু করেছে। পৃথার কথায় রাতুল বলে, দেখো পৃথা, আমি ভাগ্য বিশ্বাসী। আমার ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। আমার ভাগ্যে যদি সেলিনা থাকে, পরিবারের ভালোবাসা থাকে, শত ঝড় ঝাপের মধ্য দিয়েও ওরা আমারই হবে। তাই এসব নিয়ে আমি চিন্তা করি না। যেরকম চলছে চলতে দাও, সময় এর উত্তর দেবে। আমি আর কিছু বলবো না। জোর করে যাই হোক, ভালোবাসা আদায় করা যায় না। তাই আমি চেষ্টাও করিনি, আমি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। সবসময় ভাগ্য দোহাই দিলে তো হবে না। কেউ যদি নিজের থেকে বদমাইশি করে, সেখানে ভাগ্য কি করবে? কেউ যদি নিজে থেকেই সাপের গর্তে পা দেয়, তাহলে সাপ তো তাকে কামড়াবে। তাহলে আমি কি তাকে ভাগ্য বলে মনে করব? পৃথার কথা শুনে রাতুল পৃথাকে বলল, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আর আমি তাই দিচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপর রাতুল পৃথাকে উদ্দেশ্য করে বলে, পৃথা, তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করো, আমার চলে এসেছে, আমি এখন আসছি। আজকে আকাশ নুসরাতদের বাড়িতে এসেছে। বাড়ির লোকেরা একান্তে কথা বলতে থাকে, আর আকাশ নুসরাতকে নিয়ে ছাদে যায় গল্প করার জন্য। আকাশ নুসরাতকে জিজ্ঞেস করে, নুসরাত, নার্সের চাকরি করো, তোমার ঘেন্না করে না? ঘৃণা করবে কেন? সেবা করা তো মানুষের ধর্ম। আমার এখানে কোনো ঘৃণা নেই। আল্লাহ আমাকে মানুষের সেবা করার জন্য পাঠিয়েছে, সেই জন্য আমি আল্লাহকে ধন্যবাদ দেই। বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হবে? সম্ভব নয়। আমি অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি, আর আমি আমার কাজের জায়গায় সুখে আছি। আপনি তো আগেই বলতে পারতেন। এখনো সময় আছে, আপনি বিয়েটা ক্যান্সেল করে দিন। দেখুন, আমার স্বপ্ন ছিল আমি একজন সেবিকা হব আর মানুষের সেবা করব। তাই আমার কাজে কেউ বাধা দিলে আমি তাকে কখনোই ক্ষমা করব না। আমি আবার মা বাবাকেও একই কথা বলে দিয়েছি। এমনিতেও আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমি যথেষ্ট স্বাবলম্বী। অন্যের ইনকামের দিকে তাকানোর আমার কোনো ইচ্ছে নেই। কিন্তু মা বাবা চিন্তা করছে ভবিষ্যতে আমার কি হবে। একটা সময় টাকা থাকবে, কিন্তু পাশে কেউ থাকবে না। সেসব চিন্তা করেই মা আমাকে সংসারে দেখতে চায়, তাই আমি রাজি হয়েছি। কিন্তু আপনার যদি অসুবিধা থাকে, তাহলে আপনি
আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আকাশের কথায় নুসরাত বিরক্ত হয়। সেটা দেখে আকাশ হাসতে থাকে আর বলে, আরে আমি তোমার সাথে মজা করছিলাম, আমার তোমাকে ভালো লেগেছে। তারপর আমার বাবাকে গিয়ে বলি, বাবা লোক লাগে খবর নেয় তোমার। আমাকে কবে দেখেছেন? তুমি একদিন হসপিটাল থেকে ডিউটি করে ফিরছিলে, আর আমি ঠিক তোমাদের হসপিটালের সামনে দাঁড়িয়েছিলাম, তখন আমি তোমায় দেখেছি। আমাদের হসপিটালের সামনে কোনো দরকার এসেছিলেন? আপনার কেউ ভর্তি ছিল? না না, এখানে কেউ ভর্তি ছিল না। আমার একটা শত্রু আছে, সে আমার সাথে বেইমানি করেছিল। সে তার ভাইকে খুন করে তারপর নিজেই ভাইয়ের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, আর বলেছে তার ভাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আমি জানি তার সত্যি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমি চাই না সে সুখী হোক। আমি চাই সে সবার কাছে ঘৃণার পাত্র হয়ে থাক। তাই আমি তার বাড়ির লোককে সঠিক খবরটা দিইনি, ভুল তথ্য দিয়ে তার বাড়ির লোকের চোখে নিচু দেখাই, আর ওদের স্বামী স্ত্রীর মধ্যে চিরকালের মতো ঝগড়া লাগিয়ে দিই। আকাশের কথা শুনে নুসরাত বলল, আপনি যে ঠিক কাজ করেননি। উনি আপনার শত্রু হতেই পারে, কিন্তু উনি তো মিথ্যে কিছু করেননি। আপনি বিজনেস করেন, সেখানে আপনার শত্রু থাকতেই পারে। পিছন থেকে ছুরি মারা ঠিক নয়। যদি প্রকৃত পুরুষ হতেন, সামনে এসে মোকাবিলা করতে পারতেন। আপনি অন্যায় করেছেন। ওনার জায়গায় আমি থাকলে আমি আপনাকে পুলিশে দিতাম। তাই নাকি? আমি অত বুঝি না। রাতুলকে নিচে নামাবো আমার প্রথম জেদ, আর ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো, আর বিজনেস দিক থেকে আমি ওর ক্ষতি করেই ছাড়বো। আসলে আকাশ রাকিবের মৃত্যু কনফার্ম করার জন্য আর যেখানে ঘটনা ঘটেছিল সেখানেই এসেছিল। সেখানে কিছু দোকান ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে, আর সেখানে সিসিটিভি ফুটেজ ছিল, আর তাদের সাহায্যে সেটা চেক করে। বুঝতে পারে রাকিব রোড অ্যাক্সিডেন্টে সত্যি মারা গেছে। তারপর হসপিটালের একজন স্টাফকে জিজ্ঞেস করে জানতে পারে, কিন্তু আকাশ রাতুলকে দোষী করে দেয় এবং মিথ্যা গল্প বানায়। এতে করে সে সেলিনাকে পেল না। সেলিনাও তার দাদির রুমে এসে দেখে তার দাদি নামাজ পড়ছে। সেলিনা অপেক্ষা করতে থাকে। নামাজ শেষ হওয়ার পর তার দাদি ফিরোজা বেগম সেলিনাকে বলে, তুই নামাজ পড়িস না কেন? ভালো লাগে না বলে আল্লাহ আমাকে কি দিয়েছে? কিছুই তো দেয়নি। আমি যাকে চাইলাম তাকেও তো পেলাম না। আর যে এসেছে আমার জীবনে, আমি তো তাকে কখনো দেখিনি, তাকে চিনিই না। তাই আল্লাহর উপর আমার রাগ আছে। আমি নামাজ কখনোই পড়বো না। তুই খুব ভুল কাজ করছিস। একদিন তুই আফসোস করবি। রাকিব তোর ছিলই না, তাই তো সে কবেই তোকে ছেড়ে চলে গেছে। যে চলে গেছে তার কথা ছেড়ে দে, যে আছে তাকে গ্রহণ কর, ভালোবাস, তাহলেই দেখবি আল্লাহ তাকে সব কিছু দিচ্ছে। তুমি বললে কি হবে? আমি কখনো ওকে ক্ষমা করব না। আর ভালোবাসাটা দূরের কথা, ওর মতো জানোয়ার আমাকে ভালোবাসা কখনোই পাবে না। ও তোর স্বামী, ওকে অপমান করবি না। কতদিন ওর থেকে দূরে থাকবি? কে কি বলল সেটা সত্যি হলো, আর ওর মুখের কথার তার কি কোনো কথার দাম নেই? ঠিক তখনই রুমে ঢুকে মনোয়ারা বেগম সে শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, আপনি বললে কি হবে? রাতুল যেটা করেছে সেটা কি ঠিক করেছে? রাকিব ওর ছোট ভাই ছিল, ওর নিজের রক্ত কি করে ওকে খুন করতে পারে? আমি তো মা, আমি দুই ছেলেকে সমান চোখে দেখি। রাকিব আমার চোখের আড়ালে চলে গেলেও রাকিব রোজ ফোন করত, কিন্তু রাতুল ও সে জেদ করে বাড়ি ছেড়ে চলে গেল আর বাড়িতে ফিরে এলো না। একবারও মায়ের কথা ভাবলও না। আমি কি অপরাধ করেছি? আমি তো ওকে কিছু বলিনি। ও একবার ফিরে আসতে পারতো। ও কখনোই মাকে ভালোবাসেনি। আর রাকিব সব সময় মাকে ফোন করতো, মা তোমার শরীর কেমন আছে, সময় ওষুধ খেয়েছো কি? রাতুল হলো স্বার্থপর। ও নিজেকে ছেড়ে কাউকে ভালোবাসে না, না ওর বাবাকে, না ওর মাকে, না ওর পরিবারকে। তাই আমি সেলিনাকে এই ব্যাপারে কিছু বলবো না। ও কখনোই ভালো স্বামী হতে পারে না। রাতুল কিছু কাজের জন্য দাদির রুমে আসছিল। সে তার মায়ের সব কথা শুনতে পায়। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বেরোয়। সে তার রুমে ফিরে যায় আর মনে মনে বলে, মাগো, আমি যে তোমাকে একদিনও ভুলতে পারিনি।
আমার ইচ্ছে ছিল আমি প্রতিষ্ঠিত হয়ে তোমার কাছে ফিরে আসব, কিন্তু তার মাঝে তো সব ঘটে গেল। আমি তো শূন্য হাতে শুরু করেছিলাম, বাবা তো কোনো টাকাই আমায় দেয়নি, তাই আমার 11টা বছর সময় লেগে গেল। তুমি বিশ্বাস করো মা, তোমার ছেলে অমানুষ নয়। তুমি আমাকে ছেলে না বললেও আমি তোমাকে মা বলেই ভাবি। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। হঠাৎ রাহেলা বেগম তার শ্বশুরকে উদ্দেশ্য করে বলে, বাবা, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দেবেন? রাহেলা বেগমের কথা শুনে আজাদ সরকার মুখের দিকে তাকালো, তারপর বলল, আজ পর্যন্ত তুমি চেয়েছো আমি দেইনি এমন কোনো জিনিস আছে নাকি? তোমার শাশুড়ি মা না থাকতে পারে, কিন্তু আমি কখনো তোমাকে কোনো জিনিস থেকে বঞ্চিত করিনি। তুমি বলো না তোমার কি চাই? তুমি আর সেলিনা, তোমরা তো দুজনেই আমার মেয়ে, আমি দুজনকে সমান চোখে দেখি। ও মাসের 5 তারিখে তিথির 5 বছর পূর্ণ হচ্ছে। ওর জন্মদিন উপলক্ষে আমি একটা বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে চাই, কিছু অতিথি নিমন্ত্রণ করতে চাই। আপনি আপত্তি করবেন না বাবা, আমার অনেক দিনের ইচ্ছা। রাহেলা বেগমের কথায় আজাদ সরকার হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, এই ব্যাপার আমি তো ভেবেছিলাম তুমি আমাকে অন্য কিছু বলবে। তাই অসুবিধা কি? আমাদের দিদিভাইয়ের 5 বছর পূরণ হচ্ছে, তার জন্মদিন পালন করতে হবে। তুমি তোমার অতিথিদের নেমন্তন্ন কর, আমি আমার সবাইকে নেমন্তন্ন করব। অনেক দিন বাড়িতে অনুষ্ঠান হয়নি। আজাদকে হাসান তার বন্ধু আকাশ ফোন করে আর বলে, আকাশ, তোকে একটা শুভ খবর দেব। শুভ খবর কি রে? তোর বোন আর জামাই কি এক হয়ে আছে? কী সব উল্টোপাল্টা কথা বলছিস? ওরা এক হতে যাবে কেন? আমার পরিবার কিছুতেই রাতুলকে মেনে নেবে না। আর সেলিনা, সে তো রাকিবকে সহ্য করে, রাতুলকে সহ্য করতে পারে না। আমি জানি ও রাকিবকে ভালোবাসতো, আমি সেজন্য তোকে ফোন করিনি। সামনের মাসের 5 তারিখে আমার একমাত্র মেয়ে তিথির জন্মদিন, সেই উপলক্ষে তোকে আর তোর হবু স্ত্রীকে দাওয়াত দেওয়া রইল আমার বাড়িতে। তোর তো বিয়ে ঠিকই হয়ে গেছে, তাই অসুবিধা নেই। তোরা দুজন কিন্তু আমাদের বাড়িতে আসছিস, আমি ভীষণ আশাবাদী তোর হবু স্ত্রীর সাথে আলাপ করিয়ে দিবি। এখন আমি রাখছি, পরে কথা বলবো। আমি অবশ্যই যাচ্ছি, কনফার্ম। কিন্তু নুসরতের ব্যাপারটা আজ আমি জানি না, তবে চেষ্টা করব। জানিস তো ও নার্সের চাকরি করে। আরে ওকে বলবি, এই উপলক্ষে তোর স্ত্রীর সাথে আমাদের পরিচয় হয়ে যাবে। হাসান ফোন কেটে দিলে আকাশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে এবং সেলিনার কথা ভাবে। সেলিনার বড্ড অহংকার, কিন্তু নুসরাতকেও তো দেখতে সুন্দর, সেও সেলিনার থেকে কোনো অংশে কম নয়। আকাশ শুধু ব্যবসার খাতিরেই ওকে বিয়ে করবে ভেবেছিল। ভালোই হবে, এই সুযোগে দুজনেরই আলাপ হয়ে যাবে। এরপর আকাশ নুসরাতকে ফোন করে। নুসরাত তখন বাড়িতেই ছিল। দুবার ফোন বাজার পর সে ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি ব্যস্ত নেই তো? না না, বলুন না, কি বলবেন? সামনের মাসের 5 তারিখে আমার বন্ধুর মেয়ের জন্মদিন আছে, সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। ওদের বাড়ি একটু গ্রামের দিকে, আর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বলতে পারো। পারিবারিক সম্পর্ক ওদের সাথে আমারও তোমাকেও ইনভাইট করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। তুমি যাবে আমার সাথে? আকাশের কথা শুনে নুসরাত কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, 5 তারিখ বললেন তো, আমি একটু দেখে আপনাকে জানিয়ে দিচ্ছি। আমার এমনিতে গ্রামের বাড়ি অনেক ভালো লাগে, আর বাচ্চা তো এমনিতেই আমার প্রিয়। আমার যাবার ইচ্ছে আছে, যদি কোনো কাজ না থাকে তবে আমি চেষ্টা করব। আমি একদিনের জন্য ছুটি নিয়ে হলেও ম্যানেজ করব। তবে আমি যাব নাকি যাব না 2 দিন পর বলছি। এরপর নুসরাত আকাশকে বলে দেয় সে যাবে। বাড়িতে আয়োজন করা হয়েছে, অতিথিরা আসছে। রাতুল তার দাদিকে বলে, দাদি, বাড়িতে কিছু অনুষ্ঠান আছে। হ্যাঁ রে তিথি, জন্মদিন সে উপলক্ষে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবে অনুষ্ঠানটা? 5 তারিখে। ঠিক আছে দাদি, এই 2 দিন আমি বাড়িতে থাকবো না, আমি আমার ফ্ল্যাটে চলে যাব, পরে আবার আমি আসবো। তুই কোথাও যাবি না। তুই কি অন্যায় করেছিস যে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই কোথাও যাবি না, আমি তোকে বিশ্বাস করি। তুই কিচ্ছু করিসনি। আর যারা কাপুরুষ তারাই ময়দান থেকে চলে যায়, আর তুই তো পাকা খেলোয়াড়। তোকে ময়দানে দাঁড়িয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করতে হবে।
তুই বাড়িতেই থাকবি। দাদি অনেক বোঝাবার পর রাতুল থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে 5 তারিখ চলে আসে। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকাশ, নুসরাত আসে। ওদেরকে দেখে রাহেলা বেগম বলে, আকাশ ভাইয়া, খুব ভালো লাগছে যে আপনি আপনার হবু স্ত্রীকে নিয়ে এলেন। আমি যদি ভুল না হই এরই নাম নুসরাত। সেটা আমি কেন বলবো? আপনি ওকে জিজ্ঞাসা করুন। হাই নুসরাত, কেমন আছো? রাহেলা বেগমের কথায় নুসরাত বলে, আপনার অনুমান ঠিক আপু, আমি নুসরাত। আমি ভালো আছি। আপনার বাচ্চা কোথায়? যার জন্য এলাম তাকে দেখতে পাচ্ছি না। তখন সেলিনা তিথিকে নিয়ে সেখানে আসে আর নুসরাতকে দেখে বলে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওই কেটে যাচ্ছে। তখন পাশের থেকে আকাশ ফোন কেটে বলে, ভালো আর থাকবে কি করে? একা একা কখনো ভালো থাকা যায়? বিয়ে হয়েও কুমারীর মতো জীবন কাটাচ্ছে, সে আর কেমন থাকবে? আকাশের কথায় সেলিনা কিছু বলবে কি তার আগেই তার বড় মা মনোয়ারা বেগম সেখানে চলে আসে আর নুসরাতকে দেখে বলে, আকাশ আমাদের হবু বৌমা নিশ্চয়? হ্যাঁ আন্টি, হাসান ওকে আনতে বলেছিল। আর ও এমনিতেই গ্রাম ভালোবাসে খুব। খুব মিষ্টি মেয়েটা। তোমরা ভিতরে এসো, তিথির এক্ষুনি কেক কাটা হবে। ভেতরে ঢুকেই সবাই কেক কাটা শুরু করে। তিথি তার মায়ের কানে কানে কিছু বললে মা সম্মতি দিল। তিথি সেখান থেকে চলে যায়। তিথির রাতুলের রুমে যায়। রাতুল তখন কারোর সাথে ফোনে কথা বলছিল। তিথি গিয়ে রাতুলের ফোন কেটে দেয়। তিথি রাতুলকে বলে, চাচু, আমি কিন্তু তোমার ওপর খুব রেগে আছি। আজ তোমার জন্মদিন, বাড়িতে কত লোক এসেছে, তুমি কিন্তু কেক কাটার সময় ছিলে না কেন চাচু? রাতুল তিথিকে কোলে তুলে নেয় আর হাসতে হাসতে বলে, আরে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, ওটা ল্যাপটপে বসে করছিলাম। তুমি আমার শোন, আমি দোয়া করি তুমি অনেক বড় হও, অনেক পড়াশোনা করো আর মানুষের মতো মানুষ হও। এই কেকটা খেয়ে নাও, সবাই খেয়েছে। তিথি, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেখো তোমার পছন্দ আছে নাকি। রাতুল একটা বড় পুতুল উপহার দেয়। সেটা দেখে তিথি কি আনন্দ, কিন্তু রাতুল তিথিকে বলে, এটা এখন ওখানে নিয়ে যাবে না, কারো পছন্দ হয়ে গেলে নিয়ে চলে যেতে পারে। সন্ধ্যের পর আমার কাছে আসবে, আমি তোমায় দেব, আর তুমি তোমার মাকে গিয়ে দেবে। আর ওকে যেন লুকিয়ে রেখে দেয় আর কাউকে বলতে বারণ করে। শুধু তুমি আর তোমার মা জানবে, কেমন? রাতুলের কথায় তিথি কি বুঝলো কে জানে। সে মাথা নেড়ে সম্মতি জানালো। এদিকে মনোয়ারা বেগম নুসরাতকে নিয়ে তাদের রুমে যায়। সেখানে একটা ফটো ছিল। ফটোটা দেখে নুসরাত চিনতে পারে। সে মনোয়ারা বেগমকে বলে, আন্টি, এই ছবিটা কার? ফটোর দিকে তাকিয়ে মনোয়ারা বেগমের চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে রাকিব। জানেন আন্টি, এই ছেলেটাকে আমি চিনি। খুব বেশি দিন আগে নয়, এ আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট করেছিল। আর তখন আমি ডিউটিতে ছিলাম। এ বিভৎসভাবে পড়ে গিয়েছিল, কিন্তু এর মুখে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু মাথায় আঘাত লেগেছিল। হাসপাতালে ওকে ভর্তি করেছিল। আমি নিজে ট্রিটমেন্ট করেছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল ছেলেটার জন্য। খুব বাজেভাবে চোট লেগেছিল। ও যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন আমি ওর পাশেই ছিলাম। আর যে ব্যক্তি ছেলেটাকে আমার কাছে নিয়ে এসেছিল সে খুব কান্নাকাটি করছিল। আমার খুব কষ্ট হচ্ছিল সেই ছেলেটাকে দেখে। মনে হচ্ছিল সে যেন তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছে। সে এমন করে কাঁদছিল যেন মনে হচ্ছিল এক মায়ের 2 সন্তান, অনেকদিন পর ওদের দেখা হয়েছে। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। কিন্তু এসব ঘটনা তো আমাদের সামনেই হয়ে থাকে। যেহেতু আমরা নার্সের চাকরি করি, আমি তখন ওখান থেকে চলে এসেছিলাম। নুসরাতের কথা শুনে মনোয়ারা বেগম বলে, আচ্ছা, একটা কথা বলবো, ছেলেটার সত্যি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি কেউ ওকে মেরে দিয়েছিল? না না, কেউ মারিনি, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। কারণ অ্যাক্সিডেন্টের সময় আমার এক কলিগ ওখানে ছিল। ওই সেই ব্যক্তিকে সাহায্য করে তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে আমাদের হসপিটালে নিয়ে আসে। তাছাড়া ওর ব্রেনতে আঘাত লেগেছিল, মাথার খুলির টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এতটাই আঘাত লেগেছিল যে আমাদের কিছুই করার ছিল না।
মনোয়ারা বেগম তখন রাতুলের রুমে নুসরাতকে নিয়ে আসে। রাতুলকে দেখে নুসরাতকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা এই ছেলেটা কি তোমাদের হসপিটালে নিয়ে গেছিল? নুসরাতকে দেখে রাতুল উঠে পড়ে। নুসরাত রাতুলকে চিনতে পারে। নুসরাত বলে, হ্যাঁ আন্টি, এই ছেলেটাই ছিল, আর খুব কান্নাকাটি করছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ওকে বিপদে পড়ে নিয়ে এসেছেন, কিন্তু যেভাবে কাঁদছেন মনে হচ্ছে আপনার নিজের রক্তের। ও তখন বলেছিল, আমার খুব কষ্ট হচ্ছে ম্যাডাম, মনে হচ্ছে যেন আমার নিজের ভাইকে হারিয়ে ফেললাম। ভাইকে কাছে পেয়ে ভাইকে হারিয়ে ফেলতে হলো, এই যেন অনেক কষ্টের। মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ে। নুসরাত ওনাকে সান্ত্বনা দেয়। রাতুল ওর মাকে বলে, মা, এই মেয়েটাকে আমি চিনি, এ সব কিছু জানি। একে জিজ্ঞাসা করলে এ সবটাই বলবে। হয়তো রাকিব আমাকে যে কথা বলেছিল সেগুলো জানে না, কারণ সে সময় কেউ ছিল না। ওর খুব কষ্ট হচ্ছিল, আর কষ্ট করে আমাকে কথাগুলো বলছিল। রাতুলের বাবা আনোয়ারা সরকার নুসরাতকে নিয়ে তার স্ত্রী রাতুলের ঘরে ঢুকতে দেখে সেও সেখানে যায়, আর দেখে খুব কান্নাকাটি করছে। স্বামীকে দেখে মনোয়ারা বেগম বলে, দেখো আমাদের এত মিথ্যা কথা বলনি, কেউ ষড়যন্ত্র করেছে। এই মেয়েটাই হসপিটালের নার্স, ওর সামনে এই ঘটনা ঘটেছে, আর রাকিব সত্যি মারা গেছে, কিন্তু আমার এক ছেলের সাথে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি তো তোকে ছাড়বো না, তো তাকে কঠিন শাস্তি দিব। তারপর সবাই মিলে হাসানের কাছে যায়। হাসানকে মনোয়ারা বেগম জিজ্ঞেস করে আর বলে, হাসান, তোকে কে খবরটা দিয়েছে যে রাতুল রাকিবকে খুন করেছে? হাসান তখন অতিথিদের সাথে কথা বলছিল। হাসান বলে, বড় মা, আমরা এই ব্যাপারে পরে কথা বলি। আজ বাড়িতে অনুষ্ঠান, অনেক অতিথি এসেছে। না হাসান, পরে নয়, এক্ষুনি কথা বলতে হবে। আমি জানি আকাশ তোকে বলেছে। আকাশকে ডেকে নিয়ে আয় আমার কাছে। হাসান আকাশকে ডেকে নিয়ে আসে। আকাশকে দেখে মনোয়ারা বেগম বলে, আকাশ, তোমায় কে খবরটা দিয়েছিল যে রাতুল রাকিবকে খুন করেছে? আকাশ বুঝতে পারে সে ফেঁসে গেছে। নুসরাত কিছু নিশ্চয়ই বলেছে, কারণ ও তো রাতুলকে চেনে। আকাশ ভয় পেয়ে বলে, আমার এক বন্ধু বলেছে আমি যখন ফোনের মেসেঞ্জারে রাতুলের ছবি দেখতে পাই তখন আমি ওকে ফোন করে রাতুল সম্বন্ধে তথ্য দিই, আর ও আমাকে বলে। মনোয়ারা বেগম আকাশের উপর রেগে যায়। সে আকাশের জামার কলার ধরে বলে, আমি কিছু জানি না। আমার ঘরে আগুন জ্বালিয়ে তুই কি পেলি? আমার এক ছেলে চলে গেল, আর এক ছেলে থেকেও আমি তার সাথে কথা বলছি না, তাকে আমার থেকে দূরে করে দিলি। তুই কেন এই কাজ করলি, আর তোর কি উদ্দেশ্য আগে বল। তখন নুসরাত বলে, উদ্দেশ্য তো একটা আছে, কিন্তু কি সেটা আমি বলতে পারবো না। তবে ও নিশ্চয়ই এই বাড়ির ক্ষতি করতে চায়। তখন আকাশ উত্তেজিত হয়ে পড়ে আর বলে, হ্যাঁ, আমি ক্ষতি করতে চাই, তবে আমি বাড়ির ক্ষতি করতে চাই না। আমি চাই রাতুলের সাথে সেলিনার সম্পর্ক যেন কোনোদিনও ঠিক না হয়। আমি যদি সেলিনাকে দেখি সেদিন আমি ওকে পছন্দ করে ফেলি। আমি 2-3 বার ওকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমাকে রিজেক্ট করে দেয়। ও বলে ওর নাকি বিয়ে ঠিক হয়ে আছে ওর চাচাতো ভাইয়ের সাথে। আপনারাও একই কথা বলেন। আমার খুব কষ্ট হয়েছিল সেদিন, কারণ আমার মুখের ওপর কোনো মেয়ে বলতে পারে না। আর সামান্য সেলিনা, আমি সুযোগ খুঁজছিলাম, আর সুযোগ আমার হাতে চলে আসে। আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখতে পাই রাতুলের কোম্পানির প্রোডাক্টের জন্য রাতুলের ছবি দেখা যাচ্ছে। আমি সেটা দেখে চিনতে পারি তার নাম লেগেছিল রাতুল সরকার। আমার তখন মনে হয় ও তো রাকিব, কী করে হবে। আমি তখন হাসানের ফোনের সব কিছু পাঠিয়ে দিই, আর আমি তখন হাসানকে বলি তুই মেসেঞ্জারে চেক কর। হাসান চেক করে ও বুঝতে পারে ও ভুল করেছে, এ তো রাকিব নয়, রাতুল। কিন্তু বাকি পরিকল্পনা আমার ছিল। আমি জানি রাকিবের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি সেটা মিথ্যে করে বলেছিলাম। রাতুল রাকিবকে খুন করেছে, কারণ আমি রাতুলকে সহ্য করতে পারছিলাম না। আমি চেয়েছিলাম রাতুল খুনের অভিযোগে জেল খাটবে, আর আমি শালিনীকে প্রস্তাব দেব। এইসব ঘটনার পর ওর পরিবার বাধ্য হয়ে আমার সাথে বিয়ে দেবে, কিন্তু ওই বুড়িটা রাতুলকে ছাড়তে চাইল না। আর বাড়ির লোক দেখলাম ওই বুড়িটার কথাই মেনে নিল। কেউ কোনোদিনও প্রতিবাদ করল না। রাতুল বহাল তবিয়তে বাড়িতে রয়ে গেল।
তারপর আমি ওর কোম্পানির ক্ষতি করলাম, কিন্তু ও অন্যরকম খেলোয়াড়। ওর জেদ আছে আর ভাগ্য সহায় আছে। ওর কোম্পানি দিনে দিনে আরও উপরে উঠছে। এখন সারা ভারতবর্ষের কোম্পানির মধ্যে রাতুলের প্রোডাক্ট 1 নম্বরে। তাই আমি প্রতিযোগিতা থেকে সরে গেলাম। হঠাৎ নুসরাতের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে সব সত্যি সামনে চলে এলো। আকাশের কথা শেষ হওয়ার সাথে সাথেই নুসরাত গিয়ে আকাশের গালে চড় মারে আর বলে, জানোয়ার, তোর মতো ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। তুই তো কারোর যোগ্যই হতে পারিস না। আমি ভেবেছিলাম তুই বদলে গেছিস, কিন্তু তোর ভেতরে শয়তানি আছে। আজকে আমাদের শেষ কথা, আর তোর সাথে আমার বিয়ে হবে না। আমি বাড়ির লোককে জানিয়ে দিচ্ছি, একটা জানোয়ারের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। যে একটা মেয়ের সংসার নষ্ট করে দেয়, সে কখনো একটা মেয়েকে নিয়ে সুখী হতে পারে না। ভাগ্যিস বিয়ের আগে সব জেনে গেছি, তা না হলে আমার সারা জীবন পস্তাতে হতো। কথাটা বলে নুসরাত ওখান থেকে চলে যায়। আকাশ মাথা নিচু করে থাকে। সবাই ওকে অপমান করতে থাকে। সবাই অনুরোধ করে নুসরাতকে থাকার জন্য, কিন্তু সে থাকে না। এরপর মনোয়ারা বেগম পুলিশকে খবর দিতে গেলে রাতুল বাধা দেয় আর বলে, মা, পুলিশে খবর দিতে হবে না। মানুষ মাত্রই ভুল করে, ওকে ক্ষমা করে দাও। তোমার ছেলে সঠিক ছিল, তাই আজকে সত্যিটা সামনে এলো। রাতুলের কথা শুনে মনোয়ারা বেগমের চোখে জল আটকে রাখতে পারল না। সে বলল, রাতুল, আমরা খুব ভুল করেছি। তোর মতো ছেলেকে ভুল বোঝা আমাদের উচিত হয়নি। আমি মা হয়ে আমিও তোকে চিনতে পারিনি। দোষ তো আমারও ছিল। মায়ের কথা শুনে রাতুল মায়ের কাছে আসে। মনোয়ারা বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, তুই আমায় ক্ষমা করে দে বাবা। আমি জানি তুই তোর ভাইকে খুন করিসনি। ওই আকাশ সব কিছু ঘটিয়েছে। আমি ভাবতেও পারিনি ওই জানোয়ারটার মনে এত পাপ ছিল। ভাগ্যিস মেয়েটা আমাদের এখানে এসেছিল, তার মানে সত্যিটা তো জানতে পারতাম না। আনোয়ার সরকারও ছেলের কাছে হাত জোর করে ক্ষমা চায়। সব দেখে রাতুল বলে, বাবা, মা, তোমরা আমার বড়, তোমরা কেন আমার কাছে ক্ষমা চাইছো? তোমরা তো কিছু অন্যায় করনি। কি বলছিস? অন্যায় করিনি? আমরা যে তোর কাছে অপরাধী বাবা, তোকে তো আমরা চিনতেই পারিনি। তারপর সকলেই তার কাছে ক্ষমা চায়, শুধু সেলিনা আর তার বাবা কিছু বলে না। আকাশ এত বাজে ছেলে আমি জানতাম না। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম, আসলে একটা প্রতিযোগিতায় ওর কোম্পানির প্রোডাক্টের চেয়ে আমাদের প্রোডাক্ট অনেক মাত্রায় সেল হয়, আর আমি পুরস্কার পাই। আকাশ এটা সহ্য করতে পারে না। তারপর সেলিনার সাথে বিয়ের ঘটনা, সেটা ওর মনের কষ্ট হয়। তাহলে এগুলো ওর কারণ। হাসান রাতুলের কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি বুঝতে পারিনি আকাশ আমার বন্ধু ছিল। ও যে এত বড় ষড়যন্ত্রবাদী আমি জানতাম না। তোকে ক্ষমা চাইতে হবে না রে, তোর উপর কোনোদিনও আমার রাগ ছিল না রে। দোষটা আমারই ছিল। আমি সবাইকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলাম। আমি স্বার্থপর। সমস্ত ঘটনা শোনার পর সেলিনার মনটা নরম হয়। সে মন থেকে রাতুলকে চাইলেও মুখে কিছু বলছে না। শুধু একমাত্র সেলিনার বাবা আজাদ সরকার, সে এখনো পর্যন্ত রাতুলের উপর রেগে আছে, কারণ বিজনেসম্যানের প্রতিযোগিতায় সেও সেখানে প্রেজেন্ট ছিল। তাকে হারিয়ে রাতুল বেস্ট হয়, সেটাই হয়তো রাগের কারণ। এদিকে ফিরোজা বেগম নাতনি সেলিনাকে বলল, সব কিছু জানতে পারলি তো? এতে রাজুলের কোনো দোষ নেই। তুই আর ওর উপর রাগ করে থাকিস না। স্বামীর থেকে দূরে থাকতে নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক সারা জীবনের। উপর থেকে আল্লাহ তাদের জুটি তৈরি করেছে। রাকিবের সাথে তোর মিলন ছিল না, তাই হয়নি। হয়তো আল্লাহর রাতুলকে তোর জন্য তৈরি করেছে। তুই আবারও সব কিছু ভুলে যা। স্বামী হিসেবে রাতুলের যা অধিকার, তুই সবটাই ওকে দিবি। আজকে থেকে তোরা দুজনেই একই রুমে থাকবি। দাদির কথায় সেলিনা লজ্জা পায়। সে প্রথমে কথা বলতে পারেনি। তার লজ্জামাখা মুখ দেখে তার দাদি ফিরোজা বেগম বলে, আর লজ্জা পেতে হবে না, আমি যা বললাম তাই হবে। দাদির কথা শুনে সেলিনা বলল, না, এত তাড়াতাড়ি কিছু হবে না, আমাকে আরো কিছু সময় দাও। ওই তোকে আর কত সময় দেয়া হবে? মনে রাখিস, রাতুল পুরুষ মানুষ। পুরুষের ধৈর্য এমনিতেই কম।
ও যদিও অন্য কোনো মহিলার কাছে যায় তোর কষ্ট হবে না? তখন তুই সারা জীবনের মতো স্বামীকে হারিয়ে ফেলবি। স্বামীকে সবসময় আঁচলের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করবি, আর যেটা বলছি সেটাই করবি। ওর যেটা অধিকার সেটা ওকে দিবি। বুঝতে পারলি আমি কি বললাম? তুই নিশ্চয়ই বাচ্চা মেয়ে নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝিস না। সেলিনা কিছু বলে না, সে সেখান থেকে উঠে চলে যায়। ফিরোজা বেগম রাতুলকে বলল, রাতুল, তুই আজ থেকে সেলিনার সাথেই একই রুমে থাকবি। কেন? কেন মানে? ও তোর বউ, তোর অধিকার আছে। তুই যদি ওর থেকে দূরে থাকিস তুই তাহলে বাচ্চার বাবা হবি কি করে? যথেষ্ট বয়স হচ্ছে, বাবা হবার সময় পেরিয়ে যাচ্ছে। ফিরোজা বেগমের কথা শুনে রাতুল আর কিছু বলে না। ও জানে তার দাদির মুখ পাতলা, এখন কিছু বলতে শুরু করে দিলে বুড়ি আর থামবে না। রাতে রাতুলকে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে ডাকে। রাতুল প্রথমে যেতে চায়নি। তার দাদি বলে, এটা কিন্তু ঠিক নয়, যা হয়েছে সব ভুলে যা। মানুষ মাত্রই ভুল করে। আমাদের যেমন দোষ আছে, পুরো দোষ আছে, আর আকাশেরও সুযোগটা নিয়েছে, তাই আর কাউকে সুযোগ দিলে হবে না। তুই যদি আবারও এরকম করিস তা আবার কেউ না কেউ সুযোগ খুঁজবে, তাহলে আমরা সবাই কবে এক হব? তোর বাবা মাও ওরা তোকে ডাকছে, তুই চল। দাদির অনুরোধে খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার রুমে চলে যায়। সেলিনা তার রুমে চলে যায় আর রাতুল তার রুমে শুয়ে পড়ে। ফিরোজা বেগম সেসব লক্ষ্য করে আর মনে মনে বলে, এরা দুজনেই সমান, কেউ মাথা নত করবে না দেখছি, আমাকেই কিছু ভাবতে হবে। ফিরোজা বেগম একটা পরিকল্পনা করে ফেলে। তার পরের দিন সেলিনার বান্ধবী পৃথা বাড়িতে আসে। তাকে দেখে সেলিনা বলে, কি রে, হঠাৎ তুই কেন আমাদের বাড়িতে? রাতুল ভাইয়ের সাথে আমার দরকার আছে, সেই জন্য দেখা করতে এসেছে। ওর সাথে কি দরকার তোর? সব কথা তোকে বলা যাবে না, পার্সোনাল। পৃথা রাতুলের রুমে ঢুকে আর রাতুল তখন অফিসে যাবে বলে রেডি হচ্ছিল। পৃথাকে দেখে রাতুল বলল, কি ব্যাপার পৃথা, হঠাৎ আমার কাছে কি মনে করে? আমি এসেছিলাম আপনার কোম্পানিতে একটা জবের জন্য। আপনি তো আমার বান্ধবীর জন্য একটা কাজ দেখেই দিয়েছেন, আমিও তো কিছু করতে চাই, সেই জন্য এসেছিলাম। সেটা তুমি ফোন করে বলতে পারতে। কেন, আপনার রুমে এসেছি বলে আপনার বিরক্ত লাগছে? না না, বিরক্ত লাগছে না। ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার বন্ধু সাজিদকে বলে দেব, ওই অফিসের এমপ্লয়ি দরকার আছে, তুমি ওখানে ঢুকে পড়বে। আমি তো আপনার কাছেই থাকবো, আমি অফিসে কাজ করব আপনার পার্সোনাল সেক্রেটারি হয়ে। আমার কোনো পার্সোনাল সেক্রেটারি নেই, আমার বন্ধু সাজিদ আমাকে সাহায্য করে, ওর বরঞ্চ লোক দরকার। তুমি ওর সাথে কাজ করো, আর তোমাদের দুজনের সহযোগিতা পেলে আমার কোম্পানি আমি আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবো। ভাইয়া ঠিক আছে, তাহলে আমি কালকে যাচ্ছি আপনার অফিসে। আমি কিন্তু আশাবাদী আপনি আমায় বঞ্চিত করবেন না। ঠিক আছে, দুপুর 2টোর পর এসো। পৃথা যতক্ষণ রাতুলের রুমে ছিল ততক্ষণ সেলিনা সেদিকে লক্ষ্য রাখে আর ঘড়ির দিকে টাইম দেখে। সেলিনার ভাবি রাহেলা বেগম সেলিনাকে বলে, ওই তুমি ভাইয়ার রুমের দিকে তাকিয়ে কি দেখছো, আর ঘড়ির দিকে বারবার তাকাচ্ছ কেন? ভাবির মুখ থেকে এই কথা শুনে একটু বিরক্ত হয় সে, আর বিরক্তর ভাব নিয়েই বলে, কখন পৃথক ঢুকেছে? কি দরকার একটা ব্যাটা ছেলের রুমে ঢোকার? এই মেয়েটা ভীষণ গায়ে পড়া, যখন যাকে দেখে তখন তার উপর ক্রাশ খায়। আমার সব ভালো লাগে না একদম। আর ও কেন এরকম ছেলে জানি না, এখনো পর্যন্ত কি করছে কে জানে। প্রায় 1 ঘন্টা হতে চলল, এখনো রুমের বাইরে বের হয়নি। রাহেলা বেগম বুঝতে পারল সেলিনা রাগার কারণ। সে সেলিনাকে বলল, আমার মনে হয় পৃথা ভাইয়াকে পছন্দ করে, তবে সমস্যা নেই, ভাইয়াকে দেখতে শুনতে ভালো, অত বড় বিজনেসম্যান মানুষ, এখানে পৃথার দোষ দিলে চলবে না। ভাইয়ার অ্যাটিটিউড আলাদা। আমি তো বলবো তোকে ডিভোর্স দিয়ে পৃথাকে বিয়ে করতে। আমার তো মনে হয় পৃথা আকাশের চাঁদ পেয়ে যাবে। ভাবির কথায় সেলিনা রেগে যায় আর বলে, ও শুধু শুধু আমাকে কেন ডিভোর্স দেবে? আমার অপরাধ কি? ওদের কথাবার্তার মাঝে ফিরোজা বেগম সেখানে উপস্থিত হয় আর বলে, নিজের স্বামীকে দূরে সরিয়ে রাখাটা অপরাধ নয়, আর তুই কি বলিস অপরাধ করেছি? এরকম যদি করিস তাহলে ছেলেটা তোর থেকে দূরে চলেই যাবে, হাজার হোক পুরুষ মানুষ বলে কথা। দাদির কথায় সেলিনা রেগে যায় আর বলে, তুমি কিছু বললে না তো?
পুরুষ মানুষ করছো? অনেক পুরুষ মানুষ তো বাইরে থাকে, তাতে বউয়েরা কি কারোর সাথে থাকে? আর সেই পুরুষ মানুষগুলো বাইরে গিয়ে কি বউকে ছাড়া অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে? কে কি করেছে আমি জানি না, তবে তোর দাদু আমাকে ছেড়ে থাকতে পারতো না। আমি দুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম, ও সঙ্গে সঙ্গে আমাকে তালাক দেবে বলেছিল। আমি সেই রাতেই বাড়ি চলে এসেছিলাম, সেই থেকেই তোর দাদুর সাথে আমি থাকি। তোর দাদুকে ছাড়া আমি কোনোদিনও বাপের বাড়ি যাইনি। ওই সাথে করে আমাকে নিয়ে যেত, আবার ওই সাথে করে নিয়ে চলে আসতো। বুড়ো বউ পাগলা ছিল, বুড়োর মনে ভালোই প্রেম ছিল। নাতনির কথায় ফিরোজা বেগম মজা করে বলে, ছিল তো, তা না হলে তোর বাবা, তোর বড় আব্বু, তোর ফুফি এরা পৃথিবীতে আসতো না। সেলিনা কিছু বলে না, সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রাতুল, তুমি যে এত আমায় ভালোবাসো আমি তো ভাবতেই পারিনি। তোমার মধ্যে এত শক্তি আছে, আমি কেন আগে দেখিনি? তুমি শুধু শুধু সেলিনাকে বিয়ে করলে, ও কখনো তোমার যোগ্য ছিল না। আমি তোমায় ভালোবাসা, তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? আমার সবটা দিয়ে আমি তোমাকে ভালোবাসবো। ভুল করে আমি ওকে বিয়ে করেছি। তোমাকে যদি আগে দেখতাম তাহলে সেলিনাকে বিয়ে করতাম না। চিৎকার করে কেঁদে উঠে সেলিনা আর বলে, আমি ওকে খুন করে দেব। আমি আমার জামাইকে কাউকে দেব না, ও শুধু আমার। সেলিনা এত জোরে চিৎকার করছিল বাড়ির সকলেরই ঘুম ভেঙে যায়, আর তারা সেলিনার রুমে ছুটে আসে। সবাই রুমে শব্দ করে সেলিনাকে ডাকতে থাকে। রুমের শব্দ হতেই সেলিনার ঘুম ভেঙে যায়। সে তখন মনে মনে ভাবে, তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। এখন তো ভোর 5টা বাজে, তার মানে দাদি যে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। স্বপ্ন সত্যি হতে দিলে হবে না। আমি আজকেই ওর কাছে যাব, ওকে সব কিছু বলবো যে আমি ওকে ভালোবাসি। সেলিনা এসব ভাবছে, আর এদিকে সেলিনার রুমে দরজার শব্দ হয়েই যাচ্ছে। সেলিনা দরজা খুলে সেলিনাকে দেখে ফিরোজা বেগম বলে ওঠে, কি হলো, কি কোনো স্বপ্ন দেখছিস? সেলিনা তখন দাদিকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আর বলে, দাদি, তুমি বলেছিলে ভোরের স্বপ্ন সত্যি হয়, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি তো, কেন তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? সেলিনা কি স্বপ্ন দেখছিল সে কথা বলে না। তার ভাইয়া তাকে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? ওইরকম পাগলের মতন কাঁদছিস কেন? কি স্বপ্ন দেখেছিস? হাসানকে শান্ত করে তার স্ত্রী রাহেলা বেগম বলে, তুমি চুপ করো। সেলিনা কি স্বপ্ন দেখে সেটা আমি বুঝতে পারছি। কথাটা বলেই রাহেলা বেগম ফিরোজা বেগমকে চোখে টিপ দেয়। সেটা খেয়াল করে মনোয়ারা বেগম বলে, মেয়েটা কান্নাকাটি করছে আর তোরা দুজনে হাসাহাসি করছিস। আমি বুঝতে পারছি না তোমরা কোন মতলব করে মেয়েটাকে কাঁদাচ্ছ না তো? কেন আমরা কাঁদাবো কেন? ও কি করেছে যে কাঁদাবো? দুদিন রাতুল বাড়ি আসে না। সেলিনা খুব চিন্তা করতে থাকে। সেলিনা তার দাদিকে গিয়ে বলে, দাদি, ও কেন বাড়ি আসছে না? আমার যে খুব চিন্তা হচ্ছে। দেখ, আমার মনে হচ্ছে ও পৃথার সাথে কোথাও গেছে, কারণ তখন ফোন করছিল আর বলছিল যে তুমি চলে এসো, আমি ওখানেই অপেক্ষা করছি। দাদির কথায় সেলিনা রেগে যায়। সে ঠিকানা নিয়ে রাতুলের অফিসে যায় আর গিয়ে দেখে রাতুল আর পৃথা অফিসে বসে গল্প করছে। সেলিনা রাতুলের কাছে গিয়ে তার জামার কলার ধরে আর বলে, কি ভেবেছো কি তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য মেয়ের সাথে ফুর্তি করবে? তুমি আমায় বিয়ে করেছিলে কেন? তারপর পৃথাকে উদ্দেশ্য করে বলে, পৃথা, তোর লজ্জা করছে না? তুই তোর বন্ধুর সংসার ভাঙছিস। তুই বেরিয়ে চলে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। তুই আমার বন্ধু নয়, তুই আমার শত্রু। আর তোদের দুজনকে আমি ছাড়বো না। তোদের দুজনকে খুন করে আমি জেল খাটবো। আমার চোখে পানি পড়ছে আর তোরা দুজনে মজা করছিস। কথাটা বলতে বলতে সেলিনা উত্তেজিত হয়ে পড়ে এবং তার মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু রাতুল ধরে ফেলে। রাতুল ডাকে, সেলিনা, সেলিনা, কি হয়েছে তোমার? তুমি কথা বলো। আর তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো? কিন্তু সেলিনা কোনো কথা বলে না। রাতুল বুঝতে পারে সেলিনা জ্ঞান হারিয়েছে, তাই সে আর দেরি না করে সেলিনাকে কোলে করে গাড়িতে তুলে এবং নার্সিংহোমে ভর্তি করে দেয়। রাতুল বাড়ির লোককে খবর দেয়। তার দাদিকে বলে, দাদি, সেলিনা আজকে আমার অফিসে এসেছিল।
ও আমাকে আর পৃথাকে নিয়ে মিথ্যে সন্দেহ করছে। অফিসে এসে আমাকে আর পৃথাকে দেখে আর খুব উত্তেজিত হয়ে পড়ে, ওখানেই জ্ঞান হারায়। আমি কিছু বুঝতে পারছি না দাদি, তোমরা সবাই এসো। আমি ওকে একটা নার্সিংহোমে নিয়ে এসেছি, ডাক্তার চেক আপ করছে। কিছুক্ষণের মধ্যেই পুরো পরিবারের লোক নার্সিংহোমে যায়, দেখে সেলিনাকে ডাক্তার চেক আপ করছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো আর আজাদ সরকার বলল, ডাক্তারবাবু সেলিনার কি হয়েছে? তার উত্তরে ডাক্তারবাবু বলে, ভালো খবর আছে মিস্টার সরকার, মিষ্টিমুখ করান। আপনি দাদু হতে চলেছেন, আপনার মেয়ে মা হতে চলেছে। কথাটা শুনে উপস্থিত সকলে চমকে যায়, সবাই রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুল মাথা নত করে নেয়। কিছুক্ষণ পর সেলিনাকে ছেড়ে দেওয়া হয়, তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সবার আগে ফিরোজা বেগম সেলিনা আর রাতুলকে নিয়ে তার রুমে যায়। সেলিনাকে বলে, সত্যি করে বল সেলিনা, এই বাচ্চার বাবাকে? তোরা তো দুজনেই একদিনে একসাথে থাকিসনি, তাহলে তুই কি কারোর সাথে? কথাটা শেষ করতে দিল না ফিরোজা বেগম। তার আগেই রাতুল বলল, দাদি ওকে মিথ্যে সন্দেহ করো না, এই বাচ্চাটা আমার। আসলে আমার বাসর রাতটা কিছুক্ষণের জন্য হলে ওই রাতে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, আর যার ফসল এই বাচ্চা, আমি সন্তানের বাবা। রাতুলের কথা শুনে ফিরোজা বেগম হাসিতে ফেটে পড়ে আর বলে, ফিরোজা বেগমের কথা শুনে সেলিনা বলে, আমি শালা চিন্তা করছিলাম দুজনে কি করে এক করব। সেই জন্য রাহেলার সাথে পরামর্শ করে পৃথাকে কাজে লাগালাম, আর এরা তো তার আগেই বাসরাত সেরে ফেলেছে। তার মানে তোমরা এতদিন নাটক করছিলে? আর আমি কি বোকা, আমি কত কষ্ট পেয়েছি জানো তোমরা? কষ্ট পেয়েছিস তো কি হবে, এবার মা হতে চলেছিস, আর তো কষ্ট তার সাথে আনন্দ হবে। আর রাতুলের মতো স্বামী রইল, ও তোর সব দুঃখ কষ্ট দূর করে দেবে। আর চিন্তা নেই, আজকে থেকে স্বামীর বুকে মাথা দিয়ে ঘুমাবি, দেখবি কি শান্তি। আজ থেকে বউয়ের দায়িত্ব নিবি, বাবা হতে চলেছিস, স্ত্রী আর সন্তানকে কখনো অবহেলা করবি না। দাদি ওটা নিয়ে ভাবতে হবে না, আমি তো শুধু এতদিন অপেক্ষায় ছিলাম সেলিনা কবে নিজ থেকে আমার কাছে আসবে। আমি এখনো কিন্তু তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। দুজনই দুজনের কাছে গেছি, তা না হলে আমাদের বাবু কি করে আসছে? সেলিনা মা হবে শুনে বাড়ির সকলে খুব খুশি হয়, আজাদ সরকারও খুব খুশি হয়, কিন্তু সে তখনও রাতুলকে ক্ষমা করতে পারেনি। এভাবেই কেটে গেল আরও কিছু দিন। সেলিনাকে দেখে আজাদ সরকারের খুব কষ্ট হয় আর মনে মনে বলে, মেয়েটাকে আমার শুকনো হয়ে গেছে, মা হওয়া কত কষ্টের, আমার মেয়েটা কত বড় হয়ে গেল, আজ সে মা হতে চলছে। আর যদি ওর মা বেঁচে থাকতো কত না খুশি হতো, কিন্তু আমি কেন রাতুলকে মেনে নিতে পারছি না? এটা তো ওর অংশ না, আর জিদ ধরে বসে থাকলেই হবে না। ছেলেটা তো খারাপ নয়, সে অনেক পরিশ্রম করে কারোর সাহায্য না নিয়ে আজকে এই জায়গায় এসেছে। ও তো এখন প্রতিযোগিতা আমাকেও টাক্কা দিচ্ছে। যাই হোক, আমি রাতুলের কাছে ক্ষমা চেয়ে নেব। রাতের বেলায় রাতুল আর সেলিনা একসাথে শুয়েছিল, দুজন দুদিকে মুখ করে। রাতুল প্রথম কথা বলে, সে বলে, এখনো দূরে থাকবে আমার থেকে? বাচ্চার মা হতে চললে এখনো তোমার লজ্জা দূর হলো না? আমি দূরে আছি না, তুমি দূরে আছো। ও, তার মানে আমাকেই যেতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। রাতুল কাছে গিয়ে সেলিনার মাথায় হাত দিতেই সেলিনা রাতুলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি জানো এই কদিন আমি কত কষ্ট পেয়েছি। আমি পৃথার সাথে তোমাকে সহ্য করতে পারছিলাম না। আমি তো রাকিব ভাইয়াকে বলে তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, হয়তো প্রথম থেকে ভালোবাসাটা জন্মায়নি, আস্তে আস্তে আমি তোমাকে অনুভব করেছি। আমি আমার জেদের জন্য তোমার কাছে যেতেও পর্যন্ত পারিনি, কিন্তু যখন সব কিছু শুনলাম তোমার কোনো দোষ নেই, তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। অনেকবার তোমাকে সরি বলতে চেয়েছি, কিন্তু তাও বলতে পারিনি। ওই আকাশকে আমি খুব অপমান করেছি, ওর নাম্বারটাও ব্লক করে দিয়েছি। ওর প্রতি কখনো আমার কোনো ফিলিংস ছিল না। তারপর রাতুলকে উদ্দেশ্য করে সেলিনাও বলল, রাতুল ভাইয়া, সারা জীবন তোমার এই বুকে
আমার মাথাটা রাখতে দেবে তো? আমি তোমার স্বামী হই, তোমার সন্তানের বাবা। তুমি এখনো আমায় ভাইয়া বলবে? আমার ছেলে বড় হলে সে কি ভাববে? পর সেলিনাকে নিজের বুকে নিয়ে এসে বলল, পাগলি, এই বুকে শুধু তোমার জায়গা। রাতুলের কথা শুনে সেলিনার চোখ দিয়ে গড়গড় করে কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। রাতুলের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। রাতুলও সেও আল্লাহকে ধন্যবাদ জানালো। সেলিনাকে সে চেয়েছিল, হয়তো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল বলে সে কখনো তার প্রতি ভালোবাসা অনুভব করেনি, কিন্তু অনেক ঝড়ঝাপটার পর সেলিনাকে সে নিজের করে পেয়েছে। রাতুল, ক্ষমা করে দে। আমি তোকে একটু হিংসা করতাম, তুই যেন কোথাও আমাকে ছাপিয়ে গিয়েছিস, কিন্তু আমি বলে গিয়েছিলাম ভাগ্য কারুর সম্মান যায় না। তুই দেখবি, তুই আরও বড় হবি, একটা বড় জায়গায় যাবি। আজাদ সরকারের কথা শুনে রাতুল বলল, চাচা, আমি কখনোই তোমার উপর রেগেছিলাম না, আমি শুধু অপেক্ষায় ছিলাম। আমি তো ভুল ছিলাম না, তাই আমি জানতাম একদিন সকলেই আমাকে বুঝতে পারবে। আমি শুধু সঠিক সময়টার জন্য অপেক্ষা করছিলাম। দেখতে দেখতে সেলিনার ডেলিভারির দিন চলে আসে। সেলিনা ফুটফুটে একটা পুত্র সন্তান জন্ম দেয়। বাড়ির সকলে খুব খুশি হয়। রাতুলের ছেলেকে কোলে নিয়ে সেলিনা কানে কানে বলে, আমার ছেলে আমার মতোই হয়েছে, কিন্তু আমি এর মধ্যে রাকিবকে দেখতে পাচ্ছি। রাকিব এসেছে আমাদের সন্তান হয়ে আমাদের মাঝে। সেলিনা রাতুলের দিকে তাকায়, তারপর ক্ষীণ কণ্ঠে বলে, ও তোমার অংশ, ও তোমার মতোই হয়েছে। আর তুমি যেমন জেদ নিয়ে পরিশ্রম করে আজকে প্রতিষ্ঠিত হয়েছ, তুমি তোমার সন্তানকে সেই শিক্ষাই দেবে। এভাবে ওদের দিন চলতে লাগলো। সুখী হোক সরকার পরিবার। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত করা হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।